ওকে, কেমন আছো সবাই? How you all are doing? ভালো আছি স্যার। ওকে, গ্রেট। তো তোমরা তো অনেকদিন ধরে ক্লাস করছো, কেমন লাগছে ক্লাসগুলো? ওকে, তো আমরা দেরি করবো না, ব্যাগ অলরেডি হচ্ছে 12 মিনিট চলে গিয়েছে, আমরা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? তো আজকে তোমাদের সাথে আমার বায়োলজি সায়েন্স যে ক্লাসটা, আই উইল টেক টু টপিকস, বেসিক ecology and general environmental issues. So it will take 2 hours, more or less. So I think you guys will enjoy it. So let's begin. I'm clear to everyone. একটু রেসপন্স করবা, আমি কি সবাই কি আমাকে ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে ফাইন, লেটস বিগিন। তো আমি আগে আমার একটু ছোট করে পরিচয় দিয়ে দিচ্ছি। আমি অভিযান পাল রুদ্র। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগ থেকে অনার্স কমপ্লিট করেছি এবং বর্তমানে ডন অফ বায়োইনফরমেটিক্স লিমিটেড নামক একটি কোম্পানিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত আছি। তো আজকে আমি তোমাদের যে দুটি টপিকের উপর সেশন নিব, প্রথমটি হচ্ছে বেসিক ইকোলজি and the next one is general environmental issues. So আমরা শুরু করতে পারি। তো এখানে হচ্ছে আমাদের প্রথমেই টপিক 1, যেটা বেসিক ইকোলজি দিয়ে শুরু হয়। তো এই ইকোলজি জিনিস তোমার অভিযান, তোমার কি ফুল স্ক্রিন করা যায়? মানে ওটা করলে তুমি এটা সাইজ চেঞ্জ করতে পারো? হ্যাঁ, যায়, সমস্যা নেই। ঠিক আছে। হ্যাঁ, সো হোয়াট ইজ ইকোলজি? কেউ কি আমাকে বলতে পারবে ইকোলজি জিনিসটা কি? এনিওয়ান? এনিবডি? কেউ কি আমাকে বলতে পারবে? ওকে ফাইন। আমি সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? এটা আমি একটু ক্লিয়ার হই। ইয়েস স্যার। ওকে ফাইন, আচ্ছা। তো আমি যদি খুবই সোজা করে বোঝাতে চাই, আমরা যেখানে থাকি আমাদের চারপাশে একটা এনভায়রনমেন্ট আছে, তাই না? সেই এনভায়রনমেন্টে গাছপালা আছে, তারপর পশু পাখি আছে, তারপর লাইট আছে, ওয়াটার আছে, এয়ার আছে। তো এখানে হচ্ছে এই প্রতিটা জিনিস, এই একটা এনভায়রনমেন্টের প্রতিটা জিনিসের মধ্যে যে ইন্টারাকশন, যেটাকে আমরা বলতেছি যে ইন্টারাকশন বিটুইন লিভিং অর্গানিজম এন্ড দেয়ার ফিজিক্যাল এনভায়রনমেন্ট। লিভিং অর্গানিজম মানে কি? দ্য অর্গানিজম হুইচ হ্যাভ লাইফ, হুইচ আর মোবাইল, যেমন আমরা আছি, গাছপালা, এবং ফিজিক্যাল এনভায়রনমেন্ট। ফিজিক্যাল এনভায়রনমেন্ট বলতে বোঝানো হইতেছে যে ওয়াটার, এয়ার এন্ড সান। সো এই যেটাকে আমরা আরেকভাবে বলতে পারি অ্যাবায়োটিক এন্ড বায়োটিক। সো দুইটা কম্পাউন্ডের যে ইন্টারাকশন, এই দুটো ইন্টারাকশনকে একত্রে বলা হয় ইকোলজি। তো এই ইকোলজি থেকে আমরা আরো অনেক কিছু নিয়ে আলোচনা করতে পারি। সেখানে আমাদের ইকোসিস্টেম আছে, কিভাবে আমাদের এনার্জি ফ্লো হয়, ফুড চেইন কি জিনিস, এগুলো সব সম্পর্কে আমরা আজকে এই ইকোলজি, বেসিক ইকোলজিটা আমরা আজকে দেখবো। তো আমরা যদি একটু আগাই, কেন আসলে আমাদের ইকোলজি নিয়ে পড়া উচিত, হোয়াই ইকোলজি ম্যাটার্স। সো ইকোলজি আমাদের এই জন্য জানা উচিত যে আমরা যাতে আন্ডারস্ট্যান্ডিং ইন্টারডিপেন্ডেন্স, বিকজ আমি হিউম্যান, আমি তো হচ্ছে নিজের উপর সবসময় নির্ভরশীল হতে পারি না। আই কান্ট রিলাই অন মাইসেলফ এভরি টাইম। আই হ্যাভ টু ব্রিথ, I have to take water, I have to drink water and take food, and we use other environmental things. So আমাদের তো সবকিছুই ব্যবহার করা লাগে। সো কিভাবে ব্যবহার করা লাগতেছে, এবং আমরা তো পানি, বাতাস, বায়ু, আলো সবকিছু নিয়েই আসলে হচ্ছে সার্ভাইভ করছি। তো সবকিছু মিলে যে ইন্টারাকশনটা, সেটা আমরা যদি জানতে পারি, তাহলে আমরা হচ্ছে এই জানার জন্যই মূলত আমরা ইকোলজিটা নিয়ে আসলে পড়াশোনা করি। এছাড়াও আমাদের যে ইকোসিস্টেম আছে, একটা ইকোসিস্টেমে কিভাবে বায়োটিক এন্ড অ্যাবায়োটিক যে ফ্যাক্টরস গুলো ইনফ্লুয়েন্স করে সমস্ত লিভিং অর্গানিজমকে বেঁচে থাকতে সাহায্য করে, সেটা সম্পর্কে আমরা জানতে পারি। এন্ড
Another thing is resource management. So resource is a thing, আমি যদি বলতে চাই ন্যাচারাল রিসোর্স, যেমন আমরা হচ্ছে মাটির নিচে কি থাকে, খনিজ উপাদান থাকে, গ্যাস থাকে, কয়লা থাকে। সো এগুলো কিভাবে ম্যানেজমেন্ট করা যেতে পারে, এগুলোকে আমরা কিভাবে ঠিকভাবে ইউজ করতে পারি, তারপর এটা থেকে যে বাই প্রোডাক্ট মিনস ওয়েস্ট গুলা তৈরি হচ্ছে, সেটাকে কিভাবে আমরা ম্যানেজমেন্ট করতে পারি সেটা সম্পর্কেও আমরা জানতে পারি। তো আমরা খুব কোর সেকশন থেকে একটু আগাই। সো এখানকার যে পার্টটা, এখানে বলা হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন ইন বায়োলজি। তো বায়োলজিতে অ্যাকচুয়ালি একটা ক্ষুদ্র একটা অংশ থেকে বিশাল একটা বায়োস্ফিয়ার কিভাবে তৈরি হচ্ছে, এই স্লাইডে এটাই বলা হয়েছে। ফার্স্ট অফ অল এখানে দেখা যাচ্ছে অ্যাটম। অ্যাটম সম্পর্কে কি কারো কোনো আইডিয়া আছে? কেউ কি বলতে পারবে হোয়াট ইজ অ্যান অ্যাটম? এনিবডি? The smallest part of something. Yeah, exactly. The smallest part. So in creatures, so everything in the earth or in the universe have made with atoms. So আমরা বলতে পারি যে একদমই ক্ষুদ্রতম কণা, যেটাকে আমরা অ্যাটম হিসেবে চিনি। সো কয়েকটা অ্যাটম যখন একত্রিত হয় তখন কি তৈরি হয়? এখানে দেখতে পাচ্ছ তোমরা, কয়েকটা অ্যাটম যখন একটা একত্রিত হয় তখন সেটাকে আমরা বলি মলিকিউল। যেমন ওয়াটার ইজ আ মলিকিউল। গট ইট? এভরিওয়ান ইজ লিসেনিং টু মি? Yes, sir. ওকে। সো অ্যাটম যখন হচ্ছে, কয়েকটা অ্যাটম যখন একসাথে এসে অ্যাড হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে মলিকিউল। সো মলিকিউল, এন্ড দেন অনেকগুলো মলিকিউল যখন একসাথে হয় সেটাকে আমরা বলি হচ্ছে ম্যাক্রোমলিকিউল, বা ওই মলিকিউলটার একটা বিগার ফর্ম, যেটা একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে কি ডিএনএ। সো তোমরা কি জানো ডিএনএ কি জিনিস? হোয়াট ইজ ডিএনএ? এনিবডি? ওকে, নট আ প্রবলেম। এটা নিয়ে হচ্ছে আমরা একটু পরে দেখবো, সমস্যা নাই। সো ডিএনএ টা যখন তৈরি হয়, এখন ডিএনএ হচ্ছে হিউম্যান বডির যে জেনেটিক কোড সেটাকে ক্যারি করে, সেটাকে আমরা বলি ডিএনএ। আমরা দেখতে কেমন হয়েছি, আমাদের হাইট কত বড় হবে, তারপর আমাদের কালার কেমন হবে বডির, সবকিছু আসলে কন্ট্রোল করে এই ডিএনএ। সো অনেকগুলো ডিএনএ থেকে তখন তৈরি হয় হচ্ছে একটা সেল। তো সেল হচ্ছে কি দা বেসিক ইউনিট অফ আওয়ার বডি, তাই না? সো যত সব লিভিং অর্গানিজম আছে তারা হচ্ছে মূলত সেল দিয়ে তৈরি। তো সেল হচ্ছে ম্যাক্রোমলিকিউল দিয়ে তৈরি, আবার ম্যাক্রোমলিকিউল গুলো মলিকিউল দিয়ে তৈরি, আবার মলিকিউল গুলো অ্যাটম দিয়ে তৈরি। তো এখন আমরা সেলে আছি। তো সেল হচ্ছে ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, দেখা যাচ্ছে ইউগ্লেনার একটা পার্ট, দেখা যাচ্ছে ছোট্ট একটা সেল। তারপর পরের ফেজে তুমি যদি দেখতে চাও এইখানটাতে, সো এখানে হচ্ছে যে তোমার টিস্যু দেওয়া আছে এবং অনেকগুলো সেল একসাথে মিলে তখন একটা টিস্যু তৈরি করে। তারপর অনেকগুলা টিস্যু যখন একসাথে হয় আবার সেখানে একটা অর্গান তৈরি করে, যেমন আমাদের হাত, আমাদের পা, আমাদের ব্রেইন, এগুলো হচ্ছে একটা অর্গান। ঠিক আমাদের অর্গান গুলো, অনেকগুলো অর্গান একসাথে মিলে আমাদের অর্গান সিস্টেম তৈরি করে, যেমন আমাদের রেসপিরেটরি সিস্টেম, ঠিক আছে? যেমন আমাদের যখন হার্টের রক্ত, ব্লাড সার্কুলেশনের যে সিস্টেমটা, সেটা হচ্ছে যে ব্লাড সার্কুলেশন সিস্টেম অনেকে বলা হয়, কার্ডিয়াক সিস্টেমও বলে অনেকে, যাই হোক। তারপর এই অর্গান সিস্টেমের পরে আমাদের যে ফেজটা, সেটাকে বলা হচ্ছে আমরা হচ্ছে যে অর্গানিজম। যখন অনেকগুলো অর্গান মিলে একটা জিনিস তৈরি করে সেটাকে আমরা বলতেছি অর্গানিজম, যেমন ক্যাট, হিউম্যান, ট্রি, সবকিছু। সো সবাই কি আমার কথা বুঝতে পারছো আমি কি বলছি? Yes, sir. ওকে ওকে। তো then this is called an organism, is a cat. You can call yourself a organism. You are a human. তোমার কাছে এই সব কিছুই আছে, অ্যাটম থেকে শুরু করে অর্গান সিস্টেম, তুমি সবকিছু দিয়েই তৈরি। এখন আমরা একটু আপার লেভেল যেতে চাই। অর্গানিজম, একটা মানুষ হচ্ছে আমি, ধরো অনেকগুলা মানুষ একসাথে হলো, তখন ধরো সেখানে 200 জন বা 500 জন মানুষ আছে। তো তখন ওই 200 জন বা 500 জন মানুষকে একসাথে বলা হচ্ছে
পপুলেশন। যেমন দেখো লিওন প্রাইড। আরো যদি ইজি করে আমি বোঝাতে চাই, অর্গানিজম হচ্ছে তুমি একটা হিউম্যান, আর তোমার ফ্যামিলিকে আমরা বলতে পারি একটা পপুলেশন। ওকে, তারপর আমরা পপুলেশনের পরে যদি আমরা যাই একটা কমিউনিটি। শুধু তোমার তো ফ্যামিলি নাই, তোমার একটা ফ্রেন্ডের একটা ফ্যামিলি আছে, তাই তো? তোমার যতগুলো তোমার স্কুলে যতগুলো ফ্রেন্ড আছে, আমরা এখানে যারা ক্লাস করছি সবার একটা সবারই হচ্ছে ফ্যামিলি আছে। তারপর তোমাদের রাস্তায় যে হচ্ছে যে কুকুর, ক্যাট, ডগস দেখো, তারপর হচ্ছে বার্ডস দেখো, তাদেরও একটা ফ্যামিলি আছে। তারপর ট্রিজ আছে। সবকিছু মিলে তখন তারা হচ্ছে যে একটা কমিউনিটি তৈরি করে। ওরা এনিমেলস দিয়ে খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে, লিয়ন্স এন্ড জিব্রাস। দেন আমরা কমিউনিটির পর দুটো কমিউনিটি যখন একসাথে আসে তখন হচ্ছে আমাদের হচ্ছে যে ইকোসিস্টেম ফর্ম করে। একটু খেয়াল করবে ভালো করে। আমি যদি আবার একটু বলি, পপুলেশন হচ্ছে তোমার ফ্যামিলিকে তুমি বলতে পারছো পপুলেশন। তারপর তোমার ফ্যামিলির সাথে আরো কয়েকটা ফ্যামিলিকে তুমি একসাথে বলতে পারছো কমিউনিটি। তারপর অনেকগুলা কমিউনিটি যখন একসাথে অ্যাড হয়, যেমন তুমি একটা এরিয়াতে থাকো, সেই এরিয়াতে গাছ আছে, তারপর হচ্ছে যে সয়েল আছে, তারপর ব্রিক্স আছে, তারপর অ্যানিমালস আছে, কুকুর, বিড়াল, সবকিছু মিলে হচ্ছে একটা ইকোসিস্টেম ফর্ম করে। এন্ড এই যে ইকোসিস্টেমটা, অনেকগুলো ইকোসিস্টেম একসাথে মিক্স আপ হয়ে একটা বায়োস্ফিয়ার গঠন করে, যেটাকে আমরা বলতেছি লাইফ অন আর্থ। So that this is how life forms in earth on earth. তোমরা কি জিনিসটা বুঝতে পেরেছো? Yes, sir. ওকে, ওকে, ফাইন। সো আমরা এগিয়ে যাই। Then the next part is habitat and niche. So আমি এই হ্যাবিটেট এবং নিচের পাশে হচ্ছে দুটো ব্র্যাকেটে দুটো লাইন লিখে দিয়েছি। হ্যাবিটেট মিন্স দ্য অ্যাড্রেস। আমি যদি একটু কমন অ্যানালজি দিয়ে তোমাদের এই বিষয়টা বোঝাতে চাই, তুমি যেখানে থাকো সেটা হচ্ছে তোমার অ্যাড্রেস, আর তুমি যেখানে কাজ করো সেটা হচ্ছে তোমার প্রফেশন, তাই না? তোমার প্রফেশন হচ্ছে কি, তুমি একজন স্টুডেন্ট, আর তুমি যেখানে থাকো সেটা হচ্ছে তোমার অ্যাড্রেস। সেম হচ্ছে তোমার হ্যাবিটেট এবং নিচ। হ্যাবিটেট বলতে বোঝানো হচ্ছে যে একটা ফিজিক্যাল প্লেস যেখানে একটা অর্গানিজম বাস করতে পারে। যেমন আমাদের কোরাল রিফ হতে পারে, ট্রপিক্যাল রেইন ফরেস্ট হতে পারে, যে এগুলো হচ্ছে শেল্টার দিচ্ছে এবং এগুলো একটা এনভায়রনমেন্টাল কন্ডিশন তৈরি করে দিচ্ছে থাকার জন্য। যেমন আমরা থাকছি পৃথিবীতে, পৃথিবী কিন্তু আমাদের একটা হ্যাবিটেট। আমরা আমাদের বাসায় থাকছি, এটাকে আমরা একটা হ্যাবিটেট বা অ্যাড্রেস বলতে পারছি, বিকজ এখানে আমাদের থাকার জন্য সুইটেবল প্লেস আছে। এছাড়া এরপর আমরা যদি একটু যাই নিচ এর কাছে, নিচ যেটা ডিসক্রাইব করে ফাংশনাল রোল অ্যান্ড অর্গানিজম। একটা অর্গানিজম সেই হ্যাবিটেট থেকে কি কি রোল প্লে করে, সে হচ্ছে ওই ইকোসিস্টেমে কি প্রভাব ফেলতেছে, কিভাবে ওই ইকোসিস্টেমটা রান করতেছে। যেমন বি নিচ পলিনেটিং ফ্লাওয়ার, খুবই ইজি একটা এক্সাম্পল। তোমরা যে ফুল দেখো, কি হয় ফুলে, যে মৌমাছি এসে বসে, মৌমাছির কাজ হচ্ছে ফুল থেকে ফুলের মধু সংগ্রহ করে নেওয়া, তার হানি বিজ যেটাকে আমরা বলি। তো এই হানি বিজ এর হ্যাবিটেট যদি বলি আর্থ, কিন্তু সে তার নিচ বা তার প্রফেশন হচ্ছে পলিনেটিং দ্য ফ্লাওয়ার। সে মধু নিচ্ছে ঠিকই, বাট একই সাথে ফ্লাওয়ার গুলোকে পলিনেট করছে। ফ্লাওয়ারকে পলিনেট করার মানে হচ্ছে ফ্লাওয়ার থেকে আবার নতুন করে হচ্ছে যে আমাদের ছোট ছোট ট্রি হবে। সো দ্যাটস দ্য হ্যাবিটেট এন্ড নিচ। সো এখানে একটা কি ডিস্টিংশন দেওয়া আছে, যদি লাইনটা আমি একটু পড়ি, সেটা হচ্ছে while many species can share the same habitat, they avoid direct competition by occupying different niches. For instance, in a savanna habitat and zebras graze while lions hunt them. ওকে, এই কথাটা হয়তো অনেকেই বুঝতে পারবে না, আমি একটু সহজে বুঝিয়ে দিচ্ছি। তো কঠিন কিছুতে যাওয়ার এখন দরকার নেই। আমি যে আগের যে টপিকটা বলেছি যে হানি বিজ এর কথাটা, সেটা তোমরা মনে রাখতে পারলেই হলো। ওকে, ফাইন, আমরা একটু আগাই। আচ্ছা, এখন আমরা তো একটু আগেই হচ্ছে ইকোসিস্টেম কি জিনিস সেটা সম্পর্কে আমরা জেনেছি। এখন এই ইকোসিস্টেমের যেই elements, there are various elements in our ecosystem. We can differentiate
it in two parts. The first one is the abiotic factors and the second one is the biotic factors. তো আমি যদি একটু বলতে চাই, biotic factors হচ্ছে living compounds. The living compounds in the ecosystem, those are called the biotic factors, like plants, animals, fungi, bacteria. So those are the biotic factors. And what is the abiotic factor? এখানে খুব সুন্দর করে ছবিতে দেখো বুঝিয়ে দেওয়া আছে। Air, salinity, soil, temperature, light, water, minerals, pH, humidity. So যে যাদের কোনো লাইফ নেই, তো লাইফ নেই, তাদেরকে আমরা বলতেছি হচ্ছে যে অ্যাবায়োটিক ফ্যাক্টরস। ওকে, তোমরা কি বায়োটিক এন্ড অ্যাবায়োটিক ফ্যাক্টরটা বুঝতে পেরেছো? Yes, sir. Okay, if you have any questions, feel free to ask me. Okay, fine. So এখন আমরা চলে আসি ইকোসিস্টেমের কাছে। তো ইকোসিস্টেমের কাছে যে পার্ট যদি আসতে চাই, এখানে টাইপস অফ ইকোসিস্টেম দেওয়া আছে। ইকোসিস্টেমকে আমরা নরমালি দুটো ভাগে ভাগ করতে পারি। So we can differentiate it in two parts, divide it. So first one is the aquatic ecosystem and the second one is terrestrial ecosystem. So I wrote the terrestrial portion first. Okay, so let's explain this terrestrial ecosystem. So terrestrial ecosystems are mainly the land-based ecosystem. যদি সোজা কথায় বলতে চাই, যে ল্যান্ডের উপর বেস করে যে ইকোসিস্টেমটা তৈরি হয় সেটাকে আমরা বলতেছি terrestrial ecosystem. এবং the environment, এই একটা terrestrial ইকোসিস্টেমের এনভায়রনমেন্ট কেমন হবে, the environment এটা ডিটারমাইন করে ওই terrestrial ইকোসিস্টেমে কি কি আছে বা কি কি নেই সেটার উপর বেস করে। লাইক ওই terrestrial ইকোসিস্টেমের ক্লাইমেট কন্ডিশন কেমন, সেখানে টেম্পারেচার কেমন, সেটার উপর বেস করে। যেমন আমি যদি বাংলাদেশের কথা চিন্তা করি, আমাদের যে ইকোসিস্টেমটা, আমাদের যে ক্লাইমেটটা, আমাদের এখানে গরম থাকে, ঠান্ডা থাকে, আবার অত বেশিও গরম না, অত বেশি গরম ঠান্ডাও না। সো দুটো মিক্সড আপ, এছাড়াও বৃষ্টিপাতও হয়। সো আমাদের একটা ইকোসিস্টেমটা বলা যায় যে আমরা বলতেছি হচ্ছে যে নাতিশীতোষ্ণ। এছাড়াও আরো কিছু জিনিসপাতি আছে, যেমন এইটার উপর বেস করে আমাদের যে ল্যান্ডটা আছে, আমাদের ল্যান্ডটা হচ্ছে যে খুবই ভালো একটা ল্যান্ড ফর গ্রোয়িং ক্রপস। এটা এক ধরনের টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম। সো টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। The types of terrestrial ecosystems are forest ecosystem, the second one is the grassland ecosystem, the next one is the mountain ecosystem, and the last one is the desert ecosystem. Okay, here is the terrestrial ecosystem phase. If we move forward, the aquatic ecosystem বলতে সোজাই বুঝতে পারছো তোমরা যে পানির মধ্যে যে ইকোসিস্টেমটা আছে সেটাকে আমরা বলতেছি aquatic ecosystem। পানিতে মাছ আছে, সাপ আছে, তারপর হচ্ছে যে আরো আদার্স ফাইটোপ্লাঙ্কটনস আছে, ছোট ছোট অণুজীব আছে। তো সবকিছু মিলে যে একটা ইকোসিস্টেম তৈরি করে সেটাকে বলছি আমরা aquatic ecosystem। এখন এই aquatic ecosystem-এর যে ফেজটা, এখানে দুই রকমের জিনিস আছে, একটা হচ্ছে ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম আর একটা হচ্ছে যে মেরিন ইকোসিস্টেম। তো ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম বলতে বুঝতেই পারছি যে মিশা পানি, যেটা হচ্ছে যে পানিটা হচ্ছে যে লেস স্যালিনিটি ইজ লেস, সেটাকে আমরা বলতেছি ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম। এন্ড দ্য মেরিন ইকোসিস্টেম বা কোস্টাল এবং মানে যেটা হচ্ছে যে সি লেভেল থেকে ওয়েশন, ওটাকে আমরা বলতেছি মেরিন ইকোসিস্টেম। সো এখানে তিনটে জিনিস কথা বলা আছে, যেমন ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম ইজ লেন্টিক, লোটিক এন্ড ওয়েটল্যান্ডস। সো হোয়াট ইজ লেন্টিক, লোটিক এন্ড ওয়েটল্যান্ডস, এই কথাটা আমি এখানে অ্যাড করিনি, বাট ইউ গাইস তোমরা হচ্ছে একটু স্টাডি করবে লেন্টিক, লোটিক এন্ড ওয়েটল্যান্ডস। লেন্টিক মিন্স যেখানে পানিটা মুভ করে না খুব বেশি, যেমন পন্ডস, লেকস, পানিটা অত মুভ করে না। আর লোটিকের বিষয়টা হচ্ছে যে পানি কন্টিনিউয়াস মুভ করতে থাকে, যেমন রিভার এন্ড ওশেন। And the last part is the wetlands. So wetlands যেটাকে বলি আমরা, যে একটা সার্টেন টাইম বা পুরো সময় জুড়ে একটা ল্যান্ড পানির নিচে থাকে, যেমন ম্যানগ্রোভ দিনের একটা সার্টেন টাইম যখন জোয়ার হয় তখন সেটা পানির নিচে থাকে, বলা যায় যেটা সারা বছরই পানির নিচে থাকে, একটু সময় সেই পানিটা সরে যায়, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়েটল্যান্ড। ওকে, তারপর হচ্ছে আমরা যদি একটু এগিয়ে যাই, নেক্সট ফেজ, the producer, consumers and decomposers.
সো এখানে 3টা ফেজ আছে। তো আমরা হচ্ছে যে এই যে আমরা যে এনভায়রনমেন্টে বাস করি, আমরা যে এনভায়রনমেন্টে আছি, যে ইকোসিস্টেমে আমরা থাকতেছি, সেই ইকোসিস্টেমের যেই অর্গানিজম গুলো আছে, সেই অর্গানিজম গুলোকে বিভিন্ন হচ্ছে 4টা ক্যাটাগরিতে হচ্ছে যে ডিভাইড করা আছে। তো ফার্স্ট ক্যাটাগরি ইজ প্রোডিউসার। প্রোডিউসার্স ক্যান মেক ফুড। সো মানে এটা বলতে বোঝানো হচ্ছে যে প্রোডিউসাররা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে। এবং আমাকে কি কেউ বলতে পারবে which organisms can make their own food? Plants. Very good. Plants can make their own food. So that's why plants are the producers. And আচ্ছা, I have a question. আমরা তো ভাত রাখতে পারি, so এটা কেন বলা হয় না আমরাও প্রোডিউসার? আমরাও তো ভাত রেঁধে খেতে পারি। কেউ কি বলতে পারবে এটা কেন? ওকে, ফাইন। সো এখানে বিষয়টা হচ্ছে যে প্ল্যান্টস হচ্ছে যে নিজেরাই খাদ্য তৈরি করতে, আমরা কিন্তু এই কাজটা নিজেরা করছি না। আমরা হচ্ছে যে আরো ম্যাটেরিয়ালস এবং ইকুইপমেন্টস ইউজ করে আমরা একটা এক্সটার্নাল একটা এনভায়রনমেন্ট, এক্সটার্নাল কন্ডিশনস অ্যাপ্লাই করে এটা আমরা প্রোডিউস করছি। উই হ্যাভ টু রিলাই অন অ্যাকচুয়ালি প্রোডিউসার্স এন্ড আদার থিংস, বাট প্রোডিউসার ডাজন্ট নিড টু রিলাই অন দিস টাইপস অফ থিং। দে জাস্ট নিড sun ray and some minerals to make their own food. That's why they are called the producers, not humans. Okay, so here is the producers and see that এই প্রোডিউসার যারা প্ল্যান্টস আছে, এই প্ল্যান্টসদের যারা হচ্ছে খায়, যেটাকে বলা হয় হচ্ছে যে কার্নিভোরস, যেটাকে আমরা বলি প্রাইমারি কনজিউমার। হিয়ার ইজ এ গ্রাসহপার, দা গ্রাসহপার যে হচ্ছে যে আমাকে প্রাইমারি কনজিউমার। সো প্রাইমারি কনজিউমাররা কি করে, যে প্রোডিউসারদের খেয়ে বেঁচে থাকে বা সার্ভাইভ করে। এখন একটা গ্রাস হোপারকে কে খেয়ে ফেলতে পারে? একটা ফ্রগ। একটা ফ্রগ হচ্ছে গ্রাস হোপারকে হান্ট করে বেঁচে থাকার জন্য। তো সেটাকে আমরা বলতে পারি সেকেন্ডারি কনজিউমার। এন্ড দ্য নেক্সট পার্ট ইজ একটা ফ্রগকে হচ্ছে যে একটা স্নেক হান্ট করে বেঁচে থাকার জন্য। তো সেটাকে আমরা বলতে পারি টার্সিয়ারি কনজিউমার্স। এন্ড দ্য নেক্সট পার্ট ইজ দ্য একটা সাপকে কিন্তু একটা ইগল সে হচ্ছে হান্ট করে বেঁচে থাকার জন্য, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে কোয়াটারনারি কনজিউমার। সো আমরা যদি ছোট একদমই ইজিলি বলতে চাই যে প্রোডিউস ফুড, কনজিউমার্স ইট আদার্স, and decomposer recycles. So একটা জিনিস একটু খেয়াল করো, যারা ডিকম্পোজার আছে তারা হচ্ছে যে নিউট্রিয়েন্টস গুলোকে হচ্ছে যে রিসাইকেল করে ফেলায়। ওকে, ফাইন। দেন হচ্ছে আমরা একটু যদি আগাতে চাই, হিয়ার ইজ দ্য অ্যানাদার টার্ম কল ফুড ওয়েভ। তো তোমরা কি কেউ ফুড ওয়েভ সম্পর্কে জেনেছো বা দেখেছো? Yes, sir. ওকে, Yes, sir. আমাকে কি বলতে পারবো ফুড ওয়েভ কি জিনিস? অনেকগুলো ফুড চেইন একসাথে। এক্স্যাক্টলি। বেসিক্যালি বিষয়টা হচ্ছে এরকম যে আমরা তো প্রোডিউসার, কনজিউমার্স এবং ডিকম্পোজার্স দেখলাম। সো দেখা যায় যে একটা প্রোডিউসার হচ্ছে প্রোডিউস করে ফুড এবং সেটাকে একটা গ্রাস হোপার খেয়ে বেঁচে থাকে, এবং সেই গ্রাস হোপারকে হচ্ছে যে স্পাইডার, তারপর স্প্যারোস, এরা হচ্ছে যে খেয়ে বেঁচে থাকতে পারে। আবার তাদেরকে হচ্ছে আবার টার্সিয়ারি কনজিউমার্স হচ্ছে যে খেয়ে বেঁচে থাকতে পারে। সো দ্যাটস ওয়াই এখানে দেখো অনেকগুলা ইন্টারাকশন ক্রিয়েট হচ্ছে এদের মধ্যে, যেটাকে আমরা হচ্ছে যে বলি হচ্ছে ফুড ওয়েভ। ওকে, এন্ড এই ফুড ওয়েভটা অ্যাকচুয়ালি ইকোলজির এক খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। কোনো একটা স্পেসিস বা কোনো একটা প্রোডিউসার বা কনজিউমার কমে গেলে আরেকটার উপর এফেক্ট পড়ে, কারণ দেখো একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড। ওকে, দ্যাটস দ্য ইকোলজিক্যাল পিরামিডস। ইকোলজিক্যাল পিরামিডস হচ্ছে এটা রিপ্রেজেন্ট করে যে রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট অর্গানিজম in an ecosystem at each successive topic level, from producer at the base to predator at the top. তো এখানে বলা হচ্ছে যে আমাদের প্রোডিউসারটা একদম বেস পয়েন্টে থাকে এই পিরামিডে। তোমরা তো সবাই পিরামিড দেখেছো, তাই না? Yes, sir. Noted. এক্স্যাক্টলি। ইজিপ্ট কে কে গিয়েছে পিরামিড দেখতে? কেউ কি গিয়েছো নাকি? আমি যাই না, এটা কিন্তু ইউটিউবে দেখছি। ইউটিউবে দেখছো? ওকে, ফাইন। আমি
সুযোগ হলে হচ্ছে ইজিপ্ট গিয়ে পিরামিড দেখে এসো, তাহলে কি ইকোলজিক্যাল পিরামিডটা বুঝতে পারবে। আচ্ছা সমস্যা নেই। দেখো ইকোলজিক্যাল পিরামিডটা যেটা হচ্ছে, সেখানে আমাদের বেজে হচ্ছে প্রডিউসার্স থাকে এবং হচ্ছে এট দ্য টপ যারা প্রিডেটরস, আমরা একটু সামনে গেলেই দেখবো। তো এই পিরামিড হচ্ছে 3 রকমের হতে পারে। পিরামিড অফ নাম্বারস, কাউন্টিং ইন্ডিভিজুয়ালস, দেখা যায় যে পিরামিডের যে নিচে বেস পয়েন্টে যারা থাকে তাদের নাম্বার অনেক বেশি থাকে এবং যত উপরে উঠতে থাকি তত নাম্বার কমতে থাকে। তারপর হচ্ছে পিরামিড অফ বায়োমাস, মেজারিং টোটাল ড্রাই মাস, এন্ড দ্য পিরামিড অফ এনার্জি, শোয়িং দ্য ক্যালোরি ফ্লো। এন্ড হিয়ার ইজ অ্যানাদার থিং যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, দ্য 10% ল। সো 10% ল বলতে বোঝানো হচ্ছে যে এই যে একটা ইকোলজিক্যাল পিরামিড আছে, আমি যদি পিরামিডের ছবিটা দেখতে চাই, এটা হচ্ছে যে একটা এনার্জি পিরামিড বা ইকোলজিক্যাল, ওয়ান কাইন্ড অফ ইকোলজিক্যাল পিরামিড। একটু এখানে দেখতে পারো যে একদম নিচে নাম্বার 1 এ গ্রাস আছে হচ্ছে যে অনেক বেশি, 10,100 কিলো ক্যালোরি আছে। তারপর ঠিক এইখানে হচ্ছে যে গ্রাস হপার যাদের হচ্ছে যে এদের হচ্ছে খেয়ে বেঁচে থাকে, তারা হচ্ছে 1000 কিলো ক্যালোরিতে চলে এসেছে। মানে অনলি এইখানে যতটুকু আছে তার মাত্র 10% ট্রান্সফার হয়েছে পরের স্টেজে, মানে নাম্বার 1 স্টেজে যতটুকু ছিল তার মাত্র 10% আমার নেক্সট স্টেজে হচ্ছে যে ট্রান্সফার করা গিয়েছে। এখানে দেখলে আরো ভালো করে বুঝতে পারবা এই যে পার্সেন্টেজ যে পার্টটা আছে সেটা। দেখো একটু যে প্রাইমারি প্রডিউসার ছিল 100%, সো অনলি 10% এনার্জি আমাদের প্রাইমারি কনজিউমারদের কাছে হচ্ছে যে যেতে পেরেছে, ঘটে। দেন এখান থেকে আবার 10% সেকেন্ডারি কনজিউমারদের কাছে চলে যেতে পেরেছে। তো এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা প্রতিবার 10 দিয়ে ডিভাইড করেছি এখানে, যে দেখো যে পুরো 90% যে এনার্জি আছে সেটা আসলে লস হয়ে গিয়েছে, মাত্র 10% আপার পজিশনে যাচ্ছে। 10% গিয়েছে প্রাইমারি কনজিউমারদের কাছে, আরো 10% গিয়েছে সেকেন্ডারি কনজিউমারদের কাছে, আরো 10% গিয়েছে হচ্ছে যে টার্সিয়ারি কনজিউমারদের কাছে। এন্ড দ্য নেক্সট পার্ট ইজ দ্য অ্যাপেক্স প্রিডেটর, দে আর দ্য প্রিডেটরস, দে ইট এভরিথিং, তাদের কাছে আরো কম গিয়েছে। এবং আমি যদি নাম্বারের হিসাবটা করি, নাম্বারের ক্ষেত্রেও এরা হচ্ছে যে কম, যেমন প্রডিউসার গাছপালা সবচেয়ে বেশি থাকে, তারপর অনেক বেশি গ্রাস হপার থাকে, তারপর ফ্রগ, তারপর স্নেক, তারপর ইগল। বিষয়টা হচ্ছে এরকম, এভাবে একটা এনার্জি পিরামিডকে শো করা হয়। পিরামিডের নিচের দিকে কোয়ান্টিটি সবকিছুর বেশি থাকে এবং যত আমরা উপরে যেতে থাকবো সেটার কোয়ান্টিটি আস্তে আস্তে কমতে থাকবে। এটা হচ্ছে আমাদের এনার্জি পিরামিড। ওকে, নেক্সট পার্ট ইজ দ্য ইন্টারাকশনস। সো এখন আমরা যদি একটু ইন্টারাকশন নিয়ে পড়তে চাই, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ইন্টারাকশন আর দেয়ার। আই হ্যাভ ডিভাইডেড ইট I have divided them into 3 types. The first one is the beneficial interaction. The second one is the exploitative interactions. The next one is the competition. So if we focus on beneficial interaction, we can find that mutualism and commensalism. তোমরা কি কেউ মিউচুয়ালিজম বা কমেন্সালিজম সম্পর্কে জানো বা এই শব্দটি কখনো শুনেছো? No, sir. ওকে ফাইন। আচ্ছা, আমি খুবই ইজি দুটো এক্সাম্পলস দিয়ে তোমাদের এই জিনিসটা বুঝাচ্ছি। মিউচুয়ালিজম হচ্ছে, বলে না আমরা হচ্ছে মিউচুয়াল, মানে মিউচুয়াল ফ্রেন্ড, আমাদের মধ্যে সবকিছু কমন, যেটাকে আমরা বলি মিউচুয়াল। সো মিউচুয়াল এর মিনস হচ্ছে যে এইটা, যখন দুটো অর্গানিজম বা দুটো স্পেসিস একসাথে থাকবে, একটা বেনিফিশিয়াল রিলেশনশিপে থাকবে, যেখানে হচ্ছে দুটোই হচ্ছে বেনিফিট পাবে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে মিউচুয়ালিজম। যদি আমি খুবই ইজি একটা এক্সাম্পল দিই, সেই হানি বীজের কাছে যদি চলে যাই, বিজ পলিনেটিং ফ্লাওয়ার সয়েল কালেক্টিং নেকটার ফর ফুড। দেখো মৌমাছি ফুলে ফুলে যায় মধু সংগ্রহ করে নিজেদের জন্য। যখন সে মধু সংগ্রহ করে বা সে হচ্ছে হানিটা ক্যারি করে, তখন তারা এই যে ফুলের গায়ে যে পোলেন আছে, এই ফুলের গায়ে যে পোলেনটা থাকে, সে পোলেনটা আরেকটা ফুলের গায়ে যদি এসে পড়ে, তখন তারা হচ্ছে যে পলিনেট হয়, তখন নতুন আরেকটা কি ট্রি বা প্ল্যান্ট হচ্ছে তখন জন্মাতে পারে। তো দেখো বি কিন্তু নিজের জন্য হানি কালেক্ট করছে ঠিকই, একই সাথে সে পোলেনটা নিয়ে আরেকটা ফ্লাওয়ারে গিয়ে বসছে, যার কারণে এখানে পলিনেশন হয়ে যাচ্ছে। সো দেখা যাচ্ছে হানি বিটাও হচ্ছে বেনিফিটেড হচ্ছে এবং প্ল্যান্টটাও বেনিফিটেড হচ্ছে, যেটাকে আমরা বলতেছি আর কি মিউচুয়ালিজম। এরপর আসি আমরা হচ্ছে যে কমেন্সালিজম। কমেন্সালিজম হচ্ছে আনাদার পার্ট, যেখানে দেখা যায় একজন বেনিফিটেড হয় বাট আরেকজন
আনএফেক্টেড থাকে, সে বেনিফিটেডও হয় না, হার্মডও হয় না, সেটাকে আমরা নাম দিয়েছি কমেন্সালিজম। তোমরা হচ্ছে তিমি মাছ দেখছো না সবাই? ব্লু হোয়েল, হ্যালো। Yes, sir. Yes, sir. Okay. দেখেছি। Sometimes you all can notice যে তিমি মাছের গায়ে কিছু সাদা 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 কিছু একটা লেগে আছে, বা চারপাশে এরকম শ্যাওলার মতো কিছু একটা লেগে আছে, ঠিক আছে? সো এইটাকে বলা হয় হচ্ছে এই বার্নাকলস, সরি, দিস ইজ কল্ড দ্য বার্নাকল। এই বার্নাকল গুলো তিমি মাছের গায়ে লেগে থাকে, এবং লেগে থেকে তারা হচ্ছে যে এক জায়গা থেকে অন্য জায়গা ট্রাভেল করতে পারে। এখন দেখো, তারা কিন্তু বেনিফিটেড হচ্ছে বার্নাকল গুলো তিমি মাছের বডিতে থেকে, কারণ তারা ফুড পাচ্ছে, তারপর মোবিলিটি পাচ্ছে, সব পাচ্ছে। কিন্তু তিমি মাছের কি কোনো উপকার হচ্ছে? হচ্ছে না। কিন্তু তিমি মাছ হার্মডও হচ্ছে না। সো এইটাকে আমরা বলতেছি হচ্ছে কমেন্সালিজম। এটা হচ্ছে আমাদের গেল মিউচুয়ালিজম এন্ড কমেন্সালিজম। ওকে, the next portion is the exploitative interaction. Exploitative interaction বলতে বোঝানো হচ্ছে predation and parasitism. So predation means একটা one organism hunting and killing another for energy, which helps regulate population size within the ecosystem. মানে আমি যদি বলতে চাই যে একটা প্রিডেটর থাকবে, ধরো একটা লায়ন কি বনের রাজা নাকি সিংহ বনের রাজা? কোনটা বলতো? দুইটাই তো সেম জিনিস, তাই না? বুঝতে পারছো আমাকে সবাই? Yes, sir. Yes, sir. Yes, sir. বাঘ বনের রাজা নাকি সিংহ বনের রাজা? Sir, বাঘ। বা পক্ষে আছো, কে কে সিংহের পক্ষে আছে? স্যার সিংহ তো স্যার বনেই থাকে না, কোথায় থাকে? স্যার সাভানায় থাকে। সাভানা, ওটা কি বনের মতো না? না স্যার, এক্স্যাক্টলি না। এক্স্যাক্টলি, গট ইট ইউ গাইস। ওকে, সাভানা একটু গাই জায়গা। তোমরা সবাই তোমরা হচ্ছে ইয়া দেখোনি? তোমরা হচ্ছে একটা কার্টুন দেখোনি, মোগলি? স্যার দেখেছি। সেখানে কে স্যার, রাজা কে? স্যার রাজা সিং, স্যার বাঘ বাঘ। বাঘ না সিংহ? ওকে, সমস্যা নাই। আবার আমাদের কনফিউজ করি আমরা। ওকে 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 ফাইন। আচ্ছা, আমরা তাহলে একটু দেখি। প্রেডেশন হচ্ছে যে যে কিছু কিছু প্রিডেটর আছে যারা হচ্ছে প্রে, যাদেরকে আমরা প্রিডেটর বলি, তারা হান্টিং এবং কিলিং করে। এন্ড যাদেরকে হান্ট এন্ড কিল করে তাদেরকে আমরা বলি প্রে। এবং কেন তারা হান্ট এন্ড কিল করে? তারা সার্ভাইভ করার জন্য এবং রেগুলেট করতে, এই পপুলেশন সাইজ রেগুলেশনের জন্য। তো এটা ওয়ান কাইন্ড অফ এক্সপ্লয়টেটিভ ইন্টারাকশন, যেটাকে আমরা নাম দিয়েছি predation. And the next part is the parasitism. প্যারাসিটিজম যে পার্টটা, সেটাকে বলা যায় একটা প্যারাসাইট, যেটা হচ্ছে যে হোস্ট অর্গানিজমের ভেতর থাকে, এবং সেই হোস্ট অর্গানিজমের ভেতর থেকে নিউট্রিয়েন্ট, তারপর হচ্ছে যে হ্যাবিটেট, সব সে রিসিভ করে, বাট হোস্টের সে ক্ষতি করে। ছোট কথাবার্তায়, যে আমাদের মাথায় যে উকুন হয়, কুকুরের যে উকুন হয়, এই উকুনটা হচ্ছে একটা প্যারাসাইট, ঠিক আছে? এই প্যারাসাইটটা কি হচ্ছে, আমাদের বডিতে থাকতেছে, আমাদের বডি থেকে নিউট্রিয়েন্টস নিয়ে যাচ্ছে। তোমার মাথায় কিন্তু বেশি উকুন হলে তোমার বডিতে রক্ত কমে যাওয়ার একটা চান্সেস থাকে, বিকজ উকুন কিন্তু রক্ত চুষে খেয়ে নেয়। একটু 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 করে দেখবো মাথাও প্রচুর চুল পাচ্ছে। সো এই জন্য উকুন জিনিসটা কিন্তু থাকা ভালো না, যেটাকে আমরা বলি টিক, ছোট ছোট কথা, এই আর কি। তো দ্যাটস দ্য প্যারাসিটিজম। দেখা যাচ্ছে যে প্যারাসাইটটা যার বডিতে থাকে, যে অর্গানিজমের বডিতে থাকে, সেটাকে আমরা বলি হোস্ট, এবং এই হোস্টের বডিতে থেকে সে সমস্ত বেনিফিটস নেয়, বাট হোস্টকে হার্ম করে। এটা হচ্ছে আমাদের প্যারাসিটিজম। ওকে, দ্য নেক্সট পার্ট ইজ দ্য কম্পিটিশন। কম্পিটিশনকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইন্ট্রা স্পেসিফিক কম্পিটিশন, আর একটা হচ্ছে যে ইন্টার স্পেসিফিক কম্পিটিশন। ওকে, তো the first of all is intra-specific competition. এখানে বলা যায় যে কম্পিটিশনে সেম স্পেসিস এর দুটো মেম্বার যখন একটা, ধরো এনভায়রনমেন্টে আমাদের রিসোর্স লিমিটেড, ফুড, তারপর হচ্ছে যে খাবার নেই, অত ভালো ওয়ে নেই বেঁচে থাকার মতো, একটা লস সিচুয়েশন যেটাকে আমরা বলি, তখন
সেম স্পেসিসের মধ্যে হচ্ছে মারামারি হয় বেঁচে থাকার জন্য, সেটাকে বলি আমরা ইন্ট্রাস্পেসিফিক কম্পিটিশন। ঠিক একই এনভায়রনমেন্টে যখন দুইটা ডিফারেন্ট স্পেসিস থাকে, এই দুইটা ডিফারেন্ট স্পেসিসের মধ্যে যখন টিকে থাকার বা সার্ভাইভ করার জন্য বা কোনো লিভলিহুডের জন্য যখন হচ্ছে যে ফাইট বা হান্ট হয় বা কম্পিটিশন হয়, সেটাকে আমরা বলি ইন্টারস্পেসিফিক কম্পিটিশন। যেখানে আমাদের যদি একটু এক্সাম্পল দেওয়া আছে যে ইন্টারস্পেসিফিক কম্পিটিশনের বিটুইন ডিফারেন্ট স্পেসিস লাইক লায়ন এন্ড হায়ানাস ফাইটিং ওভার এ কিল। আচ্ছা, এখানে দেখো বিভিন্ন রকমের ইন্টারেকশন এবং এগুলোর ডেসক্রিপশন, এফেক্ট এন্ড এক্সাম্পলস দেওয়া আছে খুব সুন্দরভাবে। আমি হচ্ছে তোমাদের এই স্লাইডটা শেয়ার করে দিব, তোমরা এটা নিয়ে পরে দেখতে পারবা। এছাড়াও আরো রিলেভেন্ট অনেক টপিকস আছে যেটা তোমরা হচ্ছে যে স্টাডি করতে পারো। Here is that. Then the next part is the biome. So biome হচ্ছে কি অ্যাকচুয়ালি? তো আমরা ইকোলজি ইকোসিস্টেমে আছি এখনো। তো বায়োমকে আমরা বলতে পারি একটা লার্জ এন্ড ডিস্টিংক্ট জিওগ্রাফিক্যাল রিজিয়ন characterized by a specific climate, soil type, biology, community adapted to those environmental conditions. একটু চিন্তা করে দেখো, একটা বায়োমের মধ্যে একটা ক্লাইমেট কন্ডিশন সেম থাকতে হবে। যেমন আমাদের এই এশিয়ার, আমরা যেখানে থাকতেছি সাউথ এশিয়ার এই রিজনটা, এখানের একটা ডিস্টিংক্ট ক্লাইমেট কন্ডিশন আছে। আমাদের এখন শীতকাল হয়, তারপর আস্তে আস্তে গরম আসে, তারপর বৃষ্টি হয়, তারপর শরৎ, হেমন্ত, বসন্ত, প্রতিটা ঋতু আসে, এক এক টাইমে এক একটা হচ্ছে টাইপের আমরা ওয়েদার কন্ডিশন দেখতে পাই। তো এটা আমাদের ক্লাইমেট, এবং এই ক্লাইমেটটা কিন্তু আমাদের অনেক বছর ধরে আছে। বিকজ ক্লাইমেটটা হচ্ছে 30 to 40 ইয়ার্স এর যে ওয়েদার, যে এভারেজ আপডেট, সেটাকে আমরা বলতেছি ক্লাইমেট। এন্ড আমাদের সয়েল টাইপটাও কিন্তু সেম আছে। আমাদের সয়েল টাইপে অনেক আগেও যেমন যে পরিমাণে হচ্ছে আমরা ক্রপস তৈরি করতে পারতাম, এখনো কিন্তু করতে পারছি। হয়তো পলিউশনের কারণে একটু কমেছে, বাট এখনো হচ্ছে কিন্তু বেশ উর্বর আছে বলা যায়। এন্ড বায়োলজিক্যাল কমিটি অ্যাডাপ্টেড টু দোজ এনভায়রনমেন্ট। এই যে আমরা যে এই এনভায়রনমেন্টে আছি, আমরা কিন্তু এই এনভায়রনমেন্টের সাথে কোয়াইট অ্যাডাপ্টেড। যত এই এনভায়রনমেন্টে যত প্রাণী আছে, সরি, এই এনভায়রনমেন্টটা কিন্তু সবাই অ্যাডাপ্ট করে নিয়েছে এবং খুব পারফেক্টলি থাকতেছে। তুমি যদি একটা পোলার বিয়ারকে এখানে এনে রাখো, পোলার বিয়ার কি বাঁচতে পারবে? কেউ বলো তো। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো? যদি আমরা একটা পোলার বিয়ারকে আমরা বাংলাদেশে এনে রাখি, সেই পোলার বিয়ার কি সার্ভাইভ করতে পারবে কি পারবে না? No, sir. No, sir. কেন পারবে না? কেউ কি বলতে পারো? Climate কারণে। এক্স্যাক্টলি, ক্লাইমেট প্লাস, Equation হ্যাঁ, ক্লাইমেট প্লাস অ্যাডাপ্টেশনস। তারা ওই কোল্ড কন্ডিশনে একদম মাইনাস টেম্পারেচারে তারা অ্যাডাপ্টেড, তারা এত হাই টেম্পারেচারে অ্যাডাপ্টেড না, সো এখানে তারা থাকতে পারবে না। সো দেখা যায় যে একটা বায়োমে তার অ্যাডাপ্টেড এনিমেলস, বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট এনিমেল থাকে। সো আর্কটিকে একটা বায়োম, তারপর আমাদের এদিকে একটা বায়োম। সো এরকম অনেকগুলা বায়োম আছে। সো এখানে অনেকগুলো, আমি কিছু দুটো এক্সাম্পল দিয়ে দিচ্ছি। যেমন ট্রপিক্যাল রেইন ফরেস্ট হতে পারে, যেমন ট্রপিক্যাল রেইন ফরেস্ট অনেক বৃষ্টি হয় এবং হচ্ছে যে এদের অনেক গাছপালা থাকে এবং এখানে বায়োডাইভার্সিটি অনেক বেশি থাকে। এন্ড পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট কোনটা বলতে পারবা? Amazon. এক্স্যাক্টলি, Amazon rainforest. এক্স্যাক্টলি। সো এখানে তো বায়োডাইভার্সিটি অনেক বেশি। এখনো এমন আছে যে প্রায় অনেক 50% স্পেসিস কিন্তু সায়েন্টিস্টরা এখনো হচ্ছে ইনভেন্ট করতে পারে নাই। আম শিওর যে তোমাদের মধ্যে কেউ একজন গিয়ে নতুন নতুন কিছু স্পেসিস ওখানে গিয়ে হচ্ছে ইনভেন্ট করে আসবে, তাই না? তোমাদের কি ইচ্ছা আছে নাকি অ্যামাজনে গিয়ে হচ্ছে স্পেসিস হান্ট করার বা স্পেসিস খুঁজে বের করার? না থাকলে হইলো। Yes, sir. Yes, sir. হ্যাঁ, আরে তোমরা কি অ্যানাকোন্ডা যেটা আছে, অ্যানাকোন্ডা আসলে অত ইয়া না, মানে অতটা হচ্ছে যে ভয়ঙ্কর না। আসলে অ্যানাকোন্ডা খুব আস্তে মুভ করে। সো তুমি অ্যানাকোন্ডাকে দেখলে জলদি জলদি সরে যেতে পারবা। So, ওইখানে অ্যানাকোন্ডার থেকেও ভয়ঙ্কর কিছু জিনিসপাতি আছে যেগুলা হচ্ছে কাটলে তুমি হচ্ছে যে অসুস্থ হয়ে যেতে পারো। ওকে, যাই হোক। হ্যাঁ, বলো, কি বলছিলে? স্যার ওইখানে অনেক ভেনোমাস অ্যানিমেল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেনামাস অ্যানিমেলস আছে, এক্স্যাক্টলি। ওকে,
তো এখন হচ্ছে এই যে বায়োম গুলো, এই বায়োম গুলোকে আমরা ক্লাসিফাই করি বিশেষ করে তাদের অ্যাবায়োটিক ফ্যাক্টরের উপর বেস করেই আমরা এটাকে ক্লাসিফিকেশন করি। অ্যাবায়োটিক ফ্যাক্টর বলতে স্পেশালি এই যে ক্লাইমেট, টেম্পারেচার এন্ড অ্যানুয়াল প্রেসিপিটেশন, এইটা। তো বায়োমের পার্টটা আমরা বুঝতে পেরেছি। তারপর আমরা চলে যাই হচ্ছে অ্যাডাপ্টেশনের কাছে। এখন একটু অ্যাডাপ্টেশনে যাই যদি, সেখানে হচ্ছে অ্যাডাপ্টেশনকে আমরা 3 রকম ভাগে ভাগ করতে পারি। দ্য ফার্স্ট পার্ট ওয়াজ দ্য স্ট্রাকচারাল অ্যাডাপ্টেশন। যদি আমি স্ট্রাকচারাল অ্যাডাপ্টেশন সম্পর্কে বলতে চাই, যে একটা অর্গানিজমের ফিজিক্যাল ফিচার্স চেঞ্জ করে ফেলা, এবং ফিজিক্যাল ফিচার্স এমন ভাবে চেঞ্জ করে যাতে সে ওই ওয়েদার কন্ডিশনে অ্যাডাপ্টেড। আমি পোলার বিয়ারের কথা বলেছি। পোলার বিয়ারের কিন্তু কি অনেক বড় একটা কোটের মতো একটা পোর্শন থাকে পুরা বডিতে, যে উলস যেটাকে বলা হয়। তো সেটার কারণে কিন্তু সে এত কম টেম্পারেচারে অ্যাডাপ্টেড, তাই না? তারপর আমরা আসি হচ্ছে যে ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন। এটাকে বলতে পারি আমরা যে ইন্টারনাল মেটাবলিক অর কেমিক্যাল প্রসেস দ্যাট অ্যালাউ অর্গানিজম টু ফাংশন এফিশিয়েন্টলি আন্ডার সার্টেন কন্ডিশনস। আমি স্নেক বলেছি, দেখবার শীতকালে স্নেকরা হচ্ছে যে অত বেশি দেখা যায় না, বিকজ তারা হচ্ছে যে উইন্টার স্লিপে হচ্ছে যে চলে যায়, যেটাকে আমরা বলি বাংলায় শীতনিদ্রা। তো তারা মেটাবলিক কন্ডিশনটাকে এমন ভাবে চেঞ্জেস করে যাতে তারা হচ্ছে যে ডিফারেন্ট কন্ডিশনে তারা সার্ভাইভ করে থাকতে পারে। এন্ড দ্য নেক্সট পার্ট ইজ দ্য বিহেভিয়ারাল অ্যাডাপ্টেশনস। বিহেভিয়ারাল অ্যাডাপ্টেশনসটা সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে আমাদের দেশে, অনেক বেশি তোমরা দেখতে পাবা। তোমরা কি কেউ মাইগ্রেটরি বার্ডস দেখেছো? Yes, মাইগ্রেটরি sir. বার্ডস, Yes, sir. অতিথি পাখি, কোথায় দেখেছো বলবা? তোমরা কোথায় দেখেছো মাইগ্রেটরি বার্ডস? কেউ কি মনে নাই? আচ্ছা, মাইগ্রেটরি বার্ডস গুলো মূলত কোন সময় দেখেছো, এটা বলতে পারবে? আর এটা শীতকালে এক্স্যাক্টলি, মাইগ্রেটরি বার্ডস গুলোকে শীতকালে দেখা যায়। এবং এই মাইগ্রেটরি বার্ডস গুলো এমন একটা বার্ডস, তারা হচ্ছে মূলত যেখানে হচ্ছে যে টেম্পারেচার গুলো তুলনামূলক কম থাকে সেদিকে হচ্ছে মুভ করতে থাকে টাইম টু টাইম। তো এই জন্য এদেরকে আমরা নাম দিয়েছি হচ্ছে মাইগ্রেটরি বার্ডস। এবং আমরা শীতকালে বিভিন্ন যেখানে মানুষ কম থাকে, বিভিন্ন লেক, ন্যাচারাল প্লেস, লেক আছে, সেখানে আমরা মাইগ্রেটরি বার্ডস কে দেখতে পারি। আর তোমরা হচ্ছে যে মিম ভাই গেছিল না সবাই? Yes, sir. হ্যাঁ, মিম ভাই কিন্তু এই মাইগ্রেটরি বার্ডস নিয়ে অনেক জানে। ভাইকে বলবা যে ভাই আমাদের মাইগ্রেটরি বার্ডস নিয়ে হচ্ছে বলেন, ঠিক আছে? ওকে, ফাইন। তো আমরা একটু হচ্ছে প্ল্যান আরেকটু করতেছি দেখতে যাওয়ার। কোথায়? আই ডোন্ট নো। ওকে, ফাইন, ভালো হবে। এখন তো পিক টাইম। কোস্টাল, আচ্ছা, মেবি কোস্টাল এরিয়া কিংবা শ্রীমঙ্গল বাইক কাপিলে বাচ্চাদেরকে Wow. নিয়ে একটা যাক। Wow, দেখছো, তোমরা যদি যেতে চাও অবশ্যই ইনভাইটেড, কিন্তু বেশ হচ্ছে অনেক কিছু দেখতে পাবে তোমরা এবং অনেক কিছু শিখতেও পাবে। ওকে, আমরা একটু আগাই। তাহলে হচ্ছে আমরা একটু আমাদের হচ্ছে ইকোলজির পার্টে যে বেসিক যে জিনিস ছিল, যে বেসিক যে টপিকস ছিল, সেটাকে আমরা কভার করে ফেলেছি। আমাদের আর অল্প কিছু টপিকস আছে ইকোলজিক্যাল, বেসিক ইকোলজি পার্টে। তো এখানে প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে ওয়াটার সাইকেল। তো ওয়াটার সাইকেল সম্পর্কে কি কেউ জানো বা কেউ শুনেছো কখনো? হোয়াট ইজ Yes, দ্য sir. ওয়াটার সাইকেল? এন্ড এটা খুব ইজি একটা থিং, যে আমরা জানি হচ্ছে যে আমাদের সান রেটা, যে তুমি যদি ফিগারটা দেখতে পারো, এই ফিগার হচ্ছে ওশান থেকে আমাদের সান হচ্ছে ইভেপোরেট করে নিচ্ছে ওয়াটারকে, তাই তো? তো ইভেপোরেটেড যে ওয়াটারটা, সেটা হচ্ছে যে কন্ডেন্স হয়ে, কন্ডেনসেশন যেটাকে আমরা বাংলায় বলি ঘনীভবন হয়ে, কি ক্লাউডস এ পরিণত হচ্ছে, যেটাকে আমরা হচ্ছে মেঘ বলি আর কি, বা ক্লাউডস। সো টাইম টু টাইম যখন হচ্ছে যে অনেক বেশি ক্লাউডস হয়ে যায় আকাশে, তখন সেই ক্লাউডসটা হচ্ছে প্রিসিপিটেট হয়, যেটাকে আমরা হচ্ছে কি বলতেছি, বৃষ্টিপাত বলি। আর আরেকটা জিনিস হচ্ছে, তুমি একটু একটু যদি খেয়াল করো, ইভেপোরেশনের মতো আরেকটা পার্ট ঘটে প্ল্যান্টস থেকে, যেটাকে আমরা নাম দিয়েছি ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশনের থ্রুতেও কিন্তু হচ্ছে যে ওয়াটার পার্টিকেলস গুলো এভাবে কনডেনসেশন হয়ে ক্লাউডে পরিণত হইতে পারে। এটা হচ্ছে বিষয়। এখন দেখো, প্রিসিপিটেশন হলো, প্রিসিপিটেশন হওয়ার পর এই প্রিসিপিটেড যে ওয়াটার গুলো আছে, রেইনফল হয়ে তারা হচ্ছে মাটিতে সবখানে এসে হচ্ছে যে পড়ে। এখানে লেকে গিয়ে পড়ে, ওশানে গিয়ে পড়ে, তারপর স্নো মেল্ট হইতে পারে আমাদের,
সবকিছু থেকে আবার এটা ওয়াটারে কনভার্ট হয়, সেখান থেকে গ্রাউন্ড ওয়াটার ফ্লো হয়ে আবার সে সেম প্রসেসে ইভেপোরেট করে। সো এই পুরো প্রসেসটাকেই এই জন্যই আমরা নাম দিয়েছি আর কি দ্য হাইড্রোলজিক সাইকেল বা ওয়াটার সাইকেল। সো এখানে যদি আমরা বলতে পারি যে দ্য ওয়াটার সাইকেল ইজ দ্য কন্টিনিউয়াস মুভমেন্ট অফ ওয়াটার উইদিন দ্য আর্থ অ্যান্ড অ্যাটমসফিয়ার ড্রিভেন বাই সোলার এনার্জি অ্যান্ড গ্র্যাভিটি টু সার্কুলেট ময়েশ্চার অ্যাক্রস দ্য প্ল্যানেট। অ্যান্ড এখানে হচ্ছে ইভ্যাপোরেশন থেকে শুরু হয়, তারপর কন্ডেনসেশন হয়, দেন প্রিসিপিটেশন হয়, দেন ওয়াটার রান অফ হয়। সো তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। দ্য নেক্সট পার্ট ইজ দ্য কার্বন সাইকেল। তোমরা কয়জন কার্বন সাইকেল সম্পর্কে জানো, একটু বলতে পারবা বা শুনেছো কিনা এই নামটা? নো স্যার। স্যার Okay, আজকে it's a new, হ্যাঁ ইটস আ নিউ থিং। ওকে ফাইন, আমরা এটাও খুবই ইজি, অত কঠিন কিছু না, আমরা ফিগার দেখলে খুব ইজিলি বুঝতে পারবো। দেখো একটা কার্বন সাইকেল আছে। আচ্ছা, তো প্ল্যান্টস এর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, আমরা জানি যে প্ল্যান্টস ফটোসিনথেসিস করে। ফটোসিনথেসিস করলে কি হয়, যে সে কার্বন ডাই অক্সাইড নেয়, অক্সিজেন ছেড়ে দেয়, সেই অক্সিজেনটা আমরা গ্রহণ করি, তাই তো? কিন্তু এটা কিন্তু হয় তোমার দিনের বেলা, কারণ দিনে হচ্ছে আলো থাকে। কিন্তু রাতে যখন আলো থাকে না, তখন প্ল্যান্ট কি করে? তখন প্ল্যান্ট কিন্তু ঠিকই অক্সিজেন রিসিভ করে এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, যেটা প্ল্যান্ট রেসপিরেশন হিসেবে আমরা জানি। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট, যে মনে রাখবা যে প্ল্যান্ট রাতে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয় এবং দিনের বেলা অক্সিজেন ছেড়ে দেয়, যে অক্সিজেনটা আমরা রিসিভ করি। সো দেখো, প্ল্যান্ট থেকে হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেল, তারপর আমরা এই যে এনিম্যাল, যত লিভিং অর্গানিজম আছে প্ল্যান্ট বাদে, তারা সবাই কিন্তু হচ্ছে যে কি আমরা এই কার্বন ডাই অক্সাইড হচ্ছে যে বের করে দিই। তারপর হচ্ছে কম্বাস্টন, বিভিন্ন কিছু পোড়ানো হলে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন পার্ট থেকেও কিন্তু কার্বন ডাই অক্সাইড বের হয়। এই যে সবগুলো কার্বন ডাই অক্সাইড এখান থেকে বের হয়, তো একদিক দিয়ে বের হলো, আমরা যদি একটু দেখতে চাই, এই যে এখান থেকে কার্বন ডাই অক্সাইডটা বের হলো, বের হয়ে সে আবার হচ্ছে দিনের বেলা, এটা কিন্তু রাতে হয়ে এই প্ল্যান্ট থেকে আবার দিনের বেলা কিন্তু সেই গাছ থেকে কি হলো, যে কার্বন ডাই অক্সাইডটা রিসিভ হলো, সে আবার হচ্ছে ঘুরে মিনারেল কার্বনে পরিণত হয় মাটির নিচে। যে এটা যখন মরে যায়, মরে গিয়ে কিন্তু সেটা মাটির নিচে হচ্ছে মিনারেল হিসেবে হচ্ছে যে জমা হতে থাকে, সেটাকে আমরা মিনারেল কার্বন হিসেবে চিনি। এছাড়াও ডিকে অর্গানিজম আছে, কিছু অর্গানিজম আছে যেখানে ডিকে করতে পারে, সো এরাও হচ্ছে সেই কার্বন ডাই অক্সাইডটাকে রিসিভ করে। ঠিক সেই কার্বন ডাই অক্সাইডটা আবার সেম সাইকেলে আবার প্ল্যান্ট ট্রান্সপিরেশনের মাধ্যমে বাইরে যায়, আবার রিটেক হয়, এভাবে এই সাইকেলটা চলতে থাকে। এটাকেই আমরা বলতেছি হচ্ছে কার্বন সাইকেল। তো তোমরা কি কার্বন সাইকেলটা বুঝতে পেরেছো? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, তোমরা কি কার্বন সাইকেলটা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, the carbon cycle হচ্ছে কি, it involves three processes where plant absorb carbon dioxide for growth, while respiration, decomposition and the burning of fossil fuels release it back to the atmosphere. একবার অ্যাটমসফিয়ারে যায়, আবার প্ল্যান্ট সেটাকে রিসিভ করে, আবার আমরা যখন গাছটাকে পোড়াই দিই তখন সেটা আবার অ্যাটমসফিয়ারে চলে যায়। তো এইভাবে এই সাইকেলটা চলতে থাকে। এখন দেখো, আমরা যদি বেশি পরিমাণে হচ্ছে যে যদি পোড়াই দিই, তাহলে কি আমাদের এনভায়রনমেন্টে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে না? তখন তো এটা সমস্যা। তো এই জন্য হচ্ছে যে আমাদের কম কম হচ্ছে আসলে ফসিল ফুয়েলকে একটু ইউজ করাটা উচিত, আমাদের রিনিউয়েবল এনার্জি ইউজ করা উচিত একটু বেশি। আচ্ছা, আমরা একটু যদি আগাতে চাই, তারপর আসি আমরা হচ্ছে যে নাইট্রোজেন সাইকেল। এটাও আরেকটা খুবই গুরুত্বপূর্ণ সাইকেল। আমরা যদি একটু ছবি ফিগারটা দেখি, তো মনে রাখবা সবসময় যে এই যে প্ল্যান্টস গুলো আছে, প্ল্যান্টস এর কিন্তু বেঁচে থাকার জন্য খাবার তৈরি করা লাগে, এবং খাবারটা সে মূলত কি আলো থেকে নেয়, তারপর ওয়াটার ইউজ করে নেয়, তারপর হচ্ছে যে আরো জিনিস আলাদা হচ্ছে কমপ্লিমেন্টারি জিনিসপাতি সে হচ্ছে যে আপটেক করে। এর মধ্যে একটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, বিকজ মাটিতে নাইট্রোজেন প্ল্যান্ট নাইট্রোজেনকে আপটেক করতে পারে না, এবং এটার জন্য তাকে হচ্ছে যে রিলাই করতে হয় একটা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া গুলোর উপরে, তাদেরকে হচ্ছে যে রিলাই করতে হয়। সো নেচার থেকে কি হয়, নেচারে আমাদের যত নাইট্রোজেন আসে এনভায়রনমেন্টে, এই যে এনভায়রনমেন্টটা নাইট্রোজেন আসে, তো নাইট্রোজেনটা ফিক্স করে। নাইট্রোজেন ফিক্সেশন মানে
হয় মূলত আমাদের যে যখন দেখো যে বিদ্যুৎ চমকায়, এখানে কিন্তু আমাদের টেম্পারেচার পাই 3000 থেকে 4000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে যখন বিদ্যুৎ চমকায়। সেখানে হচ্ছে আমাদের হচ্ছে নাইট্রোজেন তৈরি হয়। তো নাইট্রোজেন যেটা তৈরি হয় সেটা এই যে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়াটা সেই নাইট্রোজেন গুলোকে রিসিভ করে। নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া নাইট্রোজেন গুলোকে রিসিভ করে, নাইট্রোজেনের সংকেত হচ্ছে N2। এই নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া নাইট্রোজেন গুলোকে রিসিভ করে নিয়ে NH3 যেটাকে আমরা বলি হচ্ছে অ্যামোনিয়া, সো নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করে ফেলে। তোমরা ব্যাপারটা কিন্তু নোট করবে, আমি যেটা বলতেছি বেশ গুরুত্বপূর্ণ। যে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া যারা আছে তারা নাইট্রোজেনকে হচ্ছে যে ফিক্স করে মানে কি ফিক্স করা মানে ঠিক করা, তাই না? ঠিক করে সেটাকে একটা এমন একটা ফরমেশনে নিয়ে যায় যেটা আমরা প্ল্যান্ট আপটেক করতে পারবে। তো তারা NH3 তৈরি করতে পারে, কিন্তু NH3 ও প্ল্যান্ট আপটেক করতে পারে না, তখন তারা আরেকটা কাজ করে, তখন তারা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ইউজ করে। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া এই অ্যামোনিয়াটাকে নেয়, নিয়ে NO3 তে পরিণত করে, এবং এই NO3 এটার মধ্যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন ট্রাই অক্সাইড বলি এটাকে আমরা। সো এটা থ্রুতে এটা গাছপালা নেয় এটা। আবার এই যে অ্যামোনিয়াটা আরেকভাবে পাওয়া যায় যেটাকে আমরা বলি অ্যামোনিফিকেশন, যে আমাদের হচ্ছে যে এই যে গরু, আমাদের যে কাউটা আছে, কাউডাং যেটাকে আমরা বলি, কাউডাংকে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে যে কি অ্যামোনিয়া আছে। তো সেই ইউরিনেও হচ্ছে যে আমাদের নাইট্রোজেন আছে। সো এখান থেকে হচ্ছে নাইট্রোজেন অ্যামোনিয়াটা আবার ঠিক সেম প্রসেসে গিয়ে এই যে NO3টা তৈরি করে, NO3টা তৈরি করে, সেটা হচ্ছে আমাদের প্ল্যান্টসরা আপটেক করতেছে। এবং এরপর আবার আরেকটা ব্যাকটেরিয়া আছে যেটাকে আমরা বলি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া এটা তৈরি করলো, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া আবার নাইট্রোজেন তৈরি করলো। সো এভাবে এই সাইকেলটা এভাবে ঘুরতে 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 থাকে, যেটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে নাইট্রোজেন সাইকেল। ওকে, সবাই কি শুনতে পাচ্ছ, আমাকে বুঝতে পেরেছো? একটু রেসপন্স করবে। Yes, sir. Yes, sir. ওকে ফাইন। তো এখন কথা হচ্ছে কনজারভেশন। এখানে কনজারভেশন বলে একটা টার্ম আছে। তো কনজারভেশনের পার্টটা আমরা একটু পরে যাচ্ছি, এটা আমরা হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যুস এর মধ্যে এখানে ওটা অ্যাডেড আছে, সেটা আমরা একটু দেখবো। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের কিছু স্যাম্পল কোশ্চেন্স আছে। তো তোমরা যারা পারবে কাইন্ডলি হ্যান্ড রেজ করবে, ঠিক আছে? এখানে একটা কোশ্চেন আছে, সবাই একটু পড়ো। আমি দুটো স্যাম্পল কোশ্চেন অ্যাড করেছি এই টপিকের উপর। সো আমরা ওই যে একটু দেখতে চাই আমি কেউ কি এখানে হ্যান্ড রেজ করেছে নাকি। ওকে, একজন হ্যান্ড রেজ করেছে, রায়ান আফরাত। আমি একটা করছি, কোশ্চেনটা সবাই একটু পড়ো, আমি 1 মিনিট সময় দিচ্ছি। হ্যান্ড রেজ করবে, কেউ বলবে না। কে কে পারবে এই কোশ্চেন? এই বলবে না, বলে দিয়েছে, আমি বলছি হ্যান্ড রেজ করতে। ওকে, যেহেতু বলে দিয়েছ, তাহলে আমি একটু বলে দিচ্ছি। দেখো কোশ্চেনটা হচ্ছে যে in an ecosystem only 10% of energy is transferred from the one trophical level to another the next. What is the primary reason for the low energy transfer? Because আমি বলেছিলাম যে energy is lost as heat during the metabolic process. যে বলেছো তার নামটা কি আমি একটু জানতে চাচ্ছি। Ryan Afrad. ভেরি গুড, ভেরি গুড। ওকে ফাইন, নেক্সট আমি বলার পর বলবে, ঠিক আছে? হাত হ্যান্ড রেজ করবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা একটু টাফ, দেখি এটা তোমরা হচ্ছে যে সলভ করতে পারো নাকি। সবাই একটু কেয়ারফুলি দেখবে, ঠিক আছে? তোমরা কি কোশ্চেনটা দেখতে পাচ্ছ? Yes, sir. ওকে, হ্যান্ড রেজ করবা। ওকে, আমি হচ্ছে একটু সময় দিচ্ছি, হ্যান্ড রেজ করবা, কেউ বলবা না। ওকে ফাইন, আমি দেখি কে কে হ্যান্ড রেজ করেছো। আবার রায়ান আফরাত। আচ্ছা, বলতে পারবো এটা কি রায়ান আফরাত? Huh? আচ্ছা, তুমি Answer. হ্যান্ড রেজ, হ্যাঁ হ্যাঁ, এটার অ্যান্সার Logistic growth. logistic growth. Wow, very good. One clap for him. Logistic growth. Can you please explain why it is logistic growth? Because in the line graph, at first, the curve, Okay. at first the slope is very high,
then then the slope decreases. ভেরি গুড। ওকে, আমি যদি একটু সোজা করে বলতে চাই, ইফ আই টেল ইউ এভরিওয়ান, দেখো কোশ্চেনটা বলা আছে কি, এ পপুলেশন গ্রোস র্যাপিডলি এট ফার্স্ট দেন স্লোজ ডাউন অ্যাজ ইট রিচেস ইটস ক্যারিং ক্যাপাসিটি, হোয়াট টাইপ অফ গ্রোথ কার্ভ ডাজ দ্য রিপ্রেজেন্ট। সো বলাই হয়েছে যে এ পপুলেশন গ্রোথ, দেখো এখানে র্যাপিড, এখানেও র্যাপিড আছে, এখানে তো কমেই যাচ্ছে, এখানে হচ্ছে না, এখানে কিন্তু একটু র্যাপিড হয়ে কমে যাচ্ছে। সো এই দুইটা এমনিতেই হচ্ছে আমাদের চলে গেল, যে আমাদের হচ্ছে যে ডিক্লাইনিং গ্রোথ কার্ভ এবং সাইক্লিক পপুলেশন গ্রোথ, এই দুইটা গ্রাফ আমাদের নাই, আমাদের থাকলো হচ্ছে এই দুটো। এখন দেখো এক্সপোনেনশিয়াল গ্রোথ, যেটা আমরা যে শেপ হয়, এক্সপোনেনশিয়াল গ্রোথের ক্ষেত্রে এটা কিন্তু গ্রোথ হচ্ছেই হচ্ছে, একদম উপরে উঠে যাবে, এটা কিন্তু কমবে না। কিন্তু এখানে বলা হচ্ছে যে এরপর কিন্তু এটা স্লো ডাউন অ্যাজ ইট রিচেস ক্যাপাসিটি ক্যারিং, মানে কি তারা শুরুতে বেশ র্যাপিডলি আগাচ্ছিল, তারপর আস্তে করে স্লো ডাউন হয়ে গেছে। সো দ্য অ্যান্সার ইজ সি। সো দিস ইজ দ্য অ্যান্সার। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আমাদের প্রথম টপিকটা শেষ, একটা টপিক। আমরা হচ্ছে নেক্সট টপিকে মুভ করব। আর নেক্সট টপিকে মুভ করার আগে আমি তোমাদের হচ্ছে যে 3 মিনিটের একটা ব্রেক দিতে চাচ্ছি। আমরা হচ্ছে 3 মিনিট পর 4টা 7 বাজে আমার এখানে, আমরা 4টা 10 কি 11-তে এসে আমরা এটা শুরু করব। তোমরা এখানেই থাকো, কোথাও যাবে না। ওকে, শুনতে পাচ্ছ আমাকে সবাই? Yes, sir. ওকে, ফাইন। Oh my god. স্যার ওরা সবাই উইকিপিডিয়া থেকে লিখ দিচ্ছে। হ্যাঁ, তাই দেখছি। 67 million ticket to the Egypt, so no thanks, right? না, এত টাকা না, ইজিপ্ট যেতে এত টাকা লাগে না, 67 মিলিয়ন। আচ্ছা ঠিক আছে, আমি 3 মিনিট পর তোমাদের সাথে কথা বলছি এসে।
হ্যালো এভরিওয়ান, সবাই কি আছো? Yes, sir. ওকে, আমাদের খুবই শর্ট ব্রেক শেষ হয়ে গিয়েছে। আমরা এখন আমাদের নেক্সট ফেজ শুরু করব। আহ দেখি আমাদের সাথে কে আছে। সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? সবাই একটু রেসপন্স করবে। আমি একটু শুনতে চাচ্ছি সবাই কি আমাকে শুনতে পাচ্ছে কিনা। Yes, sir. মাত্র দুজন বলেছে ইয়েস স্যার, বাকিরা Yes, sir. আরো দুজন, আরো অনেকের ভয়েস এখনো কিন্তু অফ। তারা একটু ভয়েস ওপেন করবেন, আমাকে একটু বলবেন। যারা বলেছেন তাদের থ্যাংক ইউ, যারা এখনো আমাকে বলেনি তারা আবার একটু বলবে। আমাকে কি শোনা যাচ্ছে? সবার ইন্টারেক্ট করতে হবে কিন্তু ক্লাসে, তাহলে বেটার। ওকে, সো আমাদের এই যে নেক্সট পার্টটা, এটা কম্পারেটিভলি ইজি। আশা করি এটা আমরা জলদি শেষ করে ফেলতে পারবো, এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে ফিল ফ্রি টু আস্ক মি এগেইন। ওকে, আমাকে কি আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা, তো আমরা এবার হচ্ছে একটু এগিয়ে যাই। তাহলে নেক্সট টপিক, দা জেনারেল এনভায়রনমেন্টাল ইস্যুস। ওকে, তো আচ্ছা, আগে কি কেউ বলতে পারবেন হোয়াট কাইন্ড অফ এনভায়রনমেন্টাল ইস্যুস উই লিস্ট? কি কি ধরনের এনভায়রনমেন্টাল ইস্যুস হচ্ছে যে এখন বর্তমানে আমরা দেখতে পাই সবচেয়ে বেশি? কি কি সমস্যা দেখতে পাই আমাদের এই এনভায়রনমেন্টে? কেউ কি আমাকে বলতে পারবে? Global warming, ওকে, নাইস ওয়ান। অ্যানাদার ওয়ান, আর কি অন্য কিছু আছে? pollution, air pollution, Okay. water pollution. ওকে, ভেরি গুড। ওকে, সয়েল পলিউশন আছে, এরকম অনেকগুলো আছে, তাই তো? আচ্ছা, আমরা একটু আগাই তাহলে দেখতে পারবো। তো প্রথমে আমরা একটু জেনে নিই হোয়াট ইজ দ্য এনভায়রনমেন্ট। আমরা জানি যে এনভায়রনমেন্ট consists of all external conditions including biotic and abiotic factors that surround an organism। মানে কি, আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ। তো এইটা এখন হচ্ছে, এবং এখানে হচ্ছে আমাদের লাইফ সাপোর্ট দেয়, আমাদের বেঁচে থাকতে এবং কাজ করতে আমাদের সহায়তা করে। এবং একটা এনভায়রনমেন্টে দুটো জিনিস থাকে যেটা আমরা আগেই পড়েছি, একটা বায়োটিক ফ্যাক্টর আর একটা হচ্ছে অ্যাবায়োটিক ফ্যাক্টর। ওকে, the next question is the what are environmental issues? এখানে খুবই সুন্দর করে বলা আছে, the environmental issues are harmful disruptions to Earth's natural system caused primarily by human activities such as industrialization, overpopulation, which deplete resources and damage our ecosystem. তো এটাই হচ্ছে, একে আমরা হচ্ছে বলতে পারি আসলে এনভায়রনমেন্টাল ইস্যুস। এবং এই এনভায়রনমেন্টাল ইস্যুস গুলো কিন্তু সবচেয়ে বেশি এফেক্ট ফেলে হচ্ছে যে লিভিং অর্গানিজমদের উপরে। যেমন সবচেয়ে বেশি এফেক্টেড হয় হচ্ছে হিউম্যানস, তারপর হচ্ছে যে আদার অর্গানিজমস। এবং আমাদের কিন্তু আমরা, এবং যত বেশি দিন দিন এই এনভায়রনমেন্টাল ইস্যুস গুলো বেড়ে যাচ্ছে, আমাদের হচ্ছে কিন্তু বিভিন্ন অসুখ হচ্ছে, আমরা কিন্তু বেশি দিন সার্ভাইভ করতে পারছি না। সো ইটস আ হিউজ রেড ফ্ল্যাগ। So we all have to be careful about this. Okay, if we move forward, আমি এখানে তোমাদের জন্য বেশ কিছু এনভায়রনমেন্টাল ইস্যুস এনলিস্ট করেছি যেটা খুবই কমন, মানে এবং সেপারেট। সো এর মধ্যে হচ্ছে এয়ার পলিউশন, সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, ডিফরেস্টেশন, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, বায়োডাইভার্সিটি লস, ওজোন লেয়ার ডিপ্লেশন। এই কয়েকটা এনভায়রনমেন্টাল ইস্যুসকে আমি হচ্ছে ইনক্লুড করেছি। এছাড়া আরো অনেক ধরনের এনভায়রনমেন্টাল ইস্যুস আছে যেটা আমরা হচ্ছে দেখতে পাই। সো এগুলো হচ্ছে মেজর কিছু ইস্যুস যেটার কারণে মেইনলি সমস্ত সমস্যা বা প্রবলেম হতে পারে। ফাইন, তো আমরা যদি একটু আগাই, the first of all is the air pollution. So air pollution is the contamination of the atmosphere caused by emissions from vehicles, industrial activities, and burning of fossil fuels.
সো সোজা কথা যদি আমি বলতে চাই, এই যে আমাদের যে গাড়ি গড়ে তুলতেছে, তারপর ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে বিভিন্ন ইন্ডাস্ট্রি মধ্যে থেকে যে যে স্মোকটা বের হচ্ছে, এগুলো কিন্তু সবই হচ্ছে যে এয়ারকে পলিউট করছে। এবং এই এয়ার পলিউশনের সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে হিউম্যানস। ওকে, এবং যাদের হচ্ছে দেখা যাচ্ছে আমাদের বিশেষ করে রেসপিরেটরি ট্র্যাক্ট ডিজিজেস এর পরিমাণ হচ্ছে যে বেড়ে যাচ্ছে এই এয়ার পলিউশনের ক্ষেত্রে। ওকে, ইফ ইউ মুভ ফরওয়ার্ড, the effects of air pollutions. So the effect air pollution severely impacts human health by increasing the prevalence of respiratory disease such as asthma and bronchitis due to the inhalation of harmful particulates. এই যে দেখো আমাদের যে আমরা যে এনভায়রনমেন্টে আসলে থাকি, এই যে বাংলাদেশের কিন্তু আমাদের যে এয়ারটা কতটুকু বিশুদ্ধ বা কতটুকু ফ্রেশ সেটাকে হচ্ছে যে মাপার জন্য একটা হচ্ছে প্যারামিটার ইউজ করা হয়, যেটাকে বলা হয় AQI বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। সো এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা তোমরা যারা তোমাদের কাছে যাদের তোমাদের বাবা মার কাছে যাদের স্মার্টফোন আছে সেখানে দেখতে পাবা যে হোয়াট ইজ দ্য এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, এবং আমাদের ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা কেমন। তো আমরা দেখতে পাবা যে জিনিসটা কিন্তু স্যার, হ্যাঁ বলো। আসলে আমাদের যে ক্লাসটা হচ্ছে এটা কি পরে রেকর্ড করে পাঠায় দেওয়া হবে? আই থিংক সো, এই রেকর্ড করা হচ্ছে, বাট ক্লাসটাতে তোমার কি কোনো কাজ আছে? না, কাজ নাই, কিন্তু পাঠায় দেওয়া হবে নাকি হবে না? আই থিংক সো, এটা তানভীর ভাই ভালো বলতে পারবে। তানভীর ভাই কি আছেন নাকি? হ্যালো, আচ্ছা সমস্যা নেই, Why তানভীর this ভাই is important? আমার মনে হয় যে ক্লাস রেকর্ডিং তোমাদেরকে দেওয়া হবে কিনা, ইজ দিস ইম্পর্টেন্ট? হ্যালো, কিন্তু আসলে ক্লাস রেকর্ডিংটা দিলে একটু ভালো হয়। তোমরা ইউটিউবটা চেক করবে, আমার মনে হয় এখানে গত ক্লাস 2টা আপলোড করা আছে, এটাও কোনো এক সময় আপলোড করা হবে। ঠিক আছে, হ্যাঁ আমরা একটু আগাই। তো ওইখানে দেখবা যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স নিয়ে হচ্ছে একটা টার্ম আছে, এবং ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কিন্তু আসলে নিয়ে হচ্ছে যে বাজে হচ্ছে। মানে কি, এই এয়ারে হচ্ছে যে যে পলিউটেন্টস গুলোর পরিমাণ দিন দিন বাড়ছে, যে ন্যানো পার্টিকেলস বলো, হেভি মেটালস বলো, এগুলো দিন দিন বেড়ে যাচ্ছে। এবং আমরা যে এয়ারটা ইনহেল করছি, আমাদের ইনহেলেশনের সাথে হচ্ছে যে এই পার্টিকেলস গুলো আমাদের বডিতে যাচ্ছে, বাট এই পার্টিকেলস গুলো বডি থেকে কিন্তু আর বের হচ্ছে না, যার কারণে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ডিজিজেস, তারপর হচ্ছে যে ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রকমের হচ্ছে রোগ সৃষ্টি করছে এটা। তারপর হচ্ছে এছাড়াও এই এয়ার পলিউশন কিন্তু তোমার হচ্ছে যে এনভায়রনমেন্টাল ড্যামেজও ঘটায়, যেটাকে বলা হয় যে থ্রো দ্য ফরমেশন অফ স্মোক। আর হোয়াট ইজ এ স্মোক? স্মোক হচ্ছে দুটো জিনিসের মিক্সচার। স্মোক হচ্ছে স্মোক অ্যান্ড গ্যাস এর মিক্সচার, যেটাকে বলা হয় স্মোক। তুমি দেখবা যে দুপুরে যে কুয়াশার মতো একটা পার্ট হয় এখন শীতকালে, এটা কিন্তু অনেকে মনে করে যে ফগ বা কুয়াশা, বাট না, এটা হচ্ছে স্মোক, যে জিনিসটা খুবই হার্মফুল আমাদের জন্য। ওকে, এছাড়াও হচ্ছে ওজোন লেয়ার ডিপ্লেশন, এবং একটা জিনিস হচ্ছে যে এই যে এনভায়রনমেন্টাল ইস্যুস একটার সাথে আরেকটা, দে অল আর ইন্টারকানেক্টেড। সো একটা সমস্যা হলে আরেকটা সমস্যা দেখা দেয়, যেমন এখানে ওজোন লেয়ার ডিপ্লেশন হয় এই কারণে। তো এটা একটা খুব বড় একটা সমস্যা। ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের এয়ার পলিউশন। তা আমরা যদি একটু আগাই, তারপর হচ্ছে আমরা এই যে ওয়াটার পলিউশনের কাছে। সো এখানে দেওয়া আছে, দেখো, the water pollution occurs with harmful substances like industrial sewage and agricultural pesticides contaminate water bodies, making them unsafe. সো কি মানে আমাদের ওয়াটার বডিতে এমন কিছু যদি আমরা হচ্ছে যে ফেলতে থাকি, যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো, এবং যেগুলো হচ্ছে যে অনেক দিন ধরে হচ্ছে যে ডিকম্পোজ হয় না, এসব ম্যাটেরিয়াল যেমন পলিথিনস, তারপর হচ্ছে যে আদার থিংস, সুয়েজেস, যেমন এগ্রিকালচারাল পেস্টিসাইডস যেগুলো ইউজ করা হয়, এগুলো যদি আমরা অনেকদিন কন্টিনিউয়াসলি হচ্ছে যে ওয়াটারের সাথে মিক্সচার হতে থাকে, তখন ওয়াটারটা পলিউটেড হয়ে যায়, পলিউট করে ফেলে ওয়াটারকে। এবং এটার জন্য সবচেয়ে বেশি এফেক্টেড হয় হচ্ছে যে কি, যে ওয়াটার লিভিং যে ক্রিয়েচার্স গুলো আছে, তারা বিশেষ করে মাছ বা ফিশেস, তারা কিন্তু অনেক বেশি এফেক্টেড হয়, এবং হচ্ছে যে এদের সংখ্যাও কিন্তু আস্তে আস্তে কমে যায়। এবং এটা কিন্তু ওয়াটার ইকোসিস্টেম বা অ্যাকোয়াটিক ইকোসিস্টেমকে হচ্ছে যে খুব বেশ এফেক্ট করে এই জিনিসটা, ওয়াটার পলিউশনটাকে। এবং আমরা যদি একটু দেখতে চাই
ওয়াটার পলিউশন হলে কি হয়, যে প্রথমত হচ্ছে যে ওয়াটার বোর্ন ডিজিজ হইতে পারে, যেটা হচ্ছে কলেরা বা টাইফয়েড, যেটা আমাদের অনেক বড় একটা হেলথ রিস্ক হিসেবে দেখা হয়। এছাড়া হচ্ছে আরেকটা কজ আছে যেটাকে আমরা বলি হচ্ছে ইউট্রোফিকেশন প্রসেস, হয় এক্সেস নিউট্রিয়েন্টস ট্রিগার র্যাপিড অ্যালগাম লুপ বেটা। আচ্ছা দেখো, এটা যদি আমি একটু আর একটু ইজি করে বোঝাতে পারে চাই, যে আমাদের এখানে হচ্ছে যখন ইউট্রিফিকেশন ঘটে, মানে যেটার মানে বোঝানো হচ্ছে যে পানিতে অতি নিউট্রিয়েন্টের পরিমাণ অনেক বেড়ে যায়, এবং অতি বেশি বেড়ে যাওয়ার কারণে এখানে অ্যালগাল গ্রোথ অনেক বেড়ে যায়, এবং এখানে অক্সিজেন লেভেল কমে যায়। তো ওয়াটারে যতটুকু অক্সিজেন থাকার কথা এবং তার থেকে যদি অনেক কম অক্সিজেন হয়, তখন হচ্ছে সেখানে যে লিভিং ক্রিয়েচার, বিশেষ করে মাছ আছে, তারা ঠিকঠাক ভাবে অক্সিজেন পায় না ব্রিথিং এর জন্য, পরে ওরা হচ্ছে সাফোকেটিং করে, এন্ড হচ্ছে যে last হচ্ছে যে ওরা হচ্ছে যে মারা যায় আর কি, দে কান্ট সার্ভাইভ। সো এছাড়াও আরেকটা হচ্ছে যে ইকোসিস্টেম, একুয়াটিক ইকোসিস্টেম হচ্ছে আমি বলেছিলাম যে ডিস্টার্ব করে, এবং যে ফুড চেইন এন্ড হ্যাবিটেট গুলোকে ডিস্ট্রয় করে ফেলে। সো এটা খুবই মেজর ইস্যুস, কজ কোন একটা ফুড চেইনে সমস্যা হবে, সেটা কিন্তু হিউম্যানের উপরই এফেক্ট করে at last. So we have to be careful. Then the next part is the soil pollution. So soil pollution is the degradation of land caused by excessive use of chemical fertilizers and pesticides, as well as improper dumping of industrial and household waste. Okay, তো এবং এই সয়েল পলিউশন আমাদের, আমি বলেছিলাম শুরুতে যে আমাদের যেই সয়েলটা, সেটা কিন্তু বেশ ভালো একটা সয়েল, বেশ উর্বর সয়েল, এখানে কিন্তু ইজিলি ক্রপ গ্রো করানো যায়, কিন্তু খুব টক্সিক কিছু পেস্টিসাইডস এবং কিছু কেমিক্যাল ফার্টিলাইজার এন্ড ইমপ্রপার ডাম্পিং এর কারণে আস্তে আস্তে সেই হচ্ছে যে নিউট্রিয়েন্টস পার্টিকেলস গুলো আছে আমাদের যে সয়েলে, এগুলো হচ্ছে কমে যাচ্ছে। তো যেটার কারণে হচ্ছে যে কি আমাদের হচ্ছে প্ল্যান্ট ঠিকঠাক ভাবে গ্রো করতে পারছে না, এবং এটার যে মেইন এফেক্টটা পড়তেছে আমাদের এগ্রিকালচারাল ফিল্ডে, যেখানে আমাদের রিডিউস ফার্টিলিটির মতো সমস্যা দেখা দিচ্ছে। এছাড়াও হচ্ছে যে যে আমাদের যে এটাও হচ্ছে আমাদের ফুড চেইনে হচ্ছে যে খুব সমস্যা করে, কারণ ক্রপস যদি আমরা না তৈরি করতে পারি, আমরা খেতে পারবো না। ইভেন শুধু আমরা না, প্রাইমারি কনজিউমার যারা আছে তারা খেতে পারবে না, তারপরে সেকেন্ডারি কনজিউমার যারা, তারা প্রাইমারি কনজিউমার আসতে হবে না, এরকম করে করে আমাদের এনার্জি পিরামিড, ফুড ওয়েব, তারপর ফুড চেইন সবকিছুই হচ্ছে ধ্বংস হয়ে যাবে। এছাড়া এই যে আমাদের সয়েলে যে কেমিক্যাল ফার্টিলাইজারটা ইউজ করা হয়, সেটা হচ্ছে যে প্রিসিপিটেশন যখন ঘটে বা বৃষ্টিপাত যখন রেইনফল হয় যখন, তখন সেটা কিন্তু তোমার রান অফ হয়ে যায় কোথায়, লেকে, তারপর রিভারে, পন্ডসে। এভাবে কিন্তু সে হচ্ছে যে এই ওয়াটারকেও হচ্ছে যে সে পলিউট করে ফেলতেছে আর কি। ওকে, দ্য নেক্সট পার্ট ইজ দ্য ডিফরেস্টেশন। সো ইটস আ মেজর ইস্যু নাওয়াডেজ। মানে এত বেশি পরিমাণে হচ্ছে ডিফরেস্টেশন হচ্ছে, যার কারণে কিন্তু আমাদের অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছে। সো যদি আমি বলতে চাই, ডিফরেস্টেশন ইজ আ লার্জ স্কেল রিমুভাল অফ ফরেস্ট primarily driven by the need to clear land for agricultural, urbanization and infrastructure development. আচ্ছা, তোমরা কি আমাকে বলতে পারবে, আমাদের তো বেঁচে থাকার জন্য কাঠ দরকার, আমাদের কি গাছ কাটা উচিত? হ্যাঁ, গাছ যদি কেটে ফেলি তাহলে তো গাছগুলো সব ধ্বংস হয়ে যাবে, তাহলে কি করার? স্যার আমাদের রিনিউয়েবল এনার্জি ইউজ করতে হবে। রিনিউয়েবল এনার্জি ইউজ করতে হবে, ফাইন, বাট এখানে আমাদের যে উডেন যে সোর্সটা আছে, এটা কিন্তু আমাদের অনেক কাজে লাগে, বা এটা কিন্তু আমাদের এমন একটা সিস্টেম হয়ে গিয়েছে, এমন একটা কন্ডিশনে আমরা চলে এসেছি যে আমরা আসলে উডেন যে পার্টটা ছাড়া আসলে মানে কোনো কিছু আসলে ইমাজিনই করতে পারি না। সো এখানে একটা আমাদের একটা সলিউশন লাগবে, তাই না? যে আমরা তাহলে আমরা আরো প্ল্যান্ট ট্রি প্ল্যান্ট করবো। এক্স্যাক্টলি, এফরেস্টেশন করবো আমরা বেশি করে। ধরো আমরা একটা জায়গায় 10টা গাছ কাটলাম, সেখানে 20টা গাছ লাগিয়ে দিয়ে আসবো, তাই তো? তাহলে হচ্ছে কি আমাদের এই ডিফরেস্টেশনটা কমানো পসিবল, বাট এটা অ্যাকচুয়ালি হচ্ছে না। বাট খুব বেশি পরিমাণে গাছ কাটা হচ্ছে, এবং এত বেশি পরিমাণে গাছ কাটা হচ্ছে যে আমাদের আদার যে সমস্যাটা, গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ বলো, সবকিছুই আস্তে আস্তে বেড়ে যাচ্ছে।
আচ্ছা, তো এই ডিফরেস্টেশনের যে এফেক্টটা, যে এবং দেখো যে বিভিন্ন হচ্ছে ফরেস্টে যখন হচ্ছে অনেক ম্যাস এরিয়া নিয়ে গাছ কেটে ফেলা হয়, তখন সেখানে যে ওয়াইল্ড লাইফ থাকে, সেই ওয়াইল্ড লাইফটা কিন্তু হচ্ছে যে তোমার ডিস্ট্রাকশন হয়ে যায়, এবং তাদের ন্যাচারাল হ্যাবিটেট বলো, তারপর হচ্ছে যে তাদের হচ্ছে যে ফুড বলো, সবকিছু তারা হচ্ছে হারিয়ে ফেলে, এবং হচ্ছে যে এই ওয়াইল্ড লাইফটা হচ্ছে যে তখন এক্সটিংশনের দিকে চলে যেতে থাকে। সো এইটা হচ্ছে খুব সমস্যাজনক একটা জিনিস। এছাড়াও হচ্ছে যে সয়েল ইরোশন হয়। সয়েল ইরোশন হচ্ছে কি, যে ট্রি রুটস যদি না থাকে তখন সয়েল গুলো হচ্ছে যে ওয়াশ আউট হয়ে যায় রেইন দিয়ে, ফলে দেখা যায় যে হচ্ছে যে ইরোশন হয়, যেটাকে আমরা মাটি ভাঙন হচ্ছে আসলে বলি, বা পাহাড় ধস হয়। এই কারণেই মূলত পাহাড়ের যদি গাছগুলো কেটে ফেলা হয় অনেক বেশি পরিমাণে, দেখা যায় যে রুট গুলো কিন্তু মাটির নিচে চারপাশে ছড়িয়ে থাকে। তো এখন তার মানে হচ্ছে যে কি, মাটিটা আসলে ভেঙে পড়ে যেতে পারে না, কিন্তু যখন এই গাছগুলোকে কেটে ফেলা হয়, রুট গুলো থাকে না, তখন এই মাটিগুলো একটা সময় অনেক বেশি বৃষ্টি হলে ধসে পড়ে। তো এইটাকে আমরা বলতেছি আসলে সয়েল ইরোশন। দেন হচ্ছে বায়োডাইভার্সিটি ডিক্লাইন, ডিফরেস্টেশন ফ্রেগমেন্টস ইকোসিস্টেম, মেকিং ইট ডিফিকাল্ট ফর স্পেসিস টু সার্ভাইভ এন্ড টু প্রোডিউস আল্টিমেটলি, reducing the plant's overall biological diversity. So these are the effects of deforestation. Then the next part is the climate change. সো ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আমরা জানি যে আমাদের ক্লাইমেটটা হচ্ছে কি, ধরো আমি বলেছিলাম আগেও যে 30 to 40 ইয়ার্স ধরে হচ্ছে আমাদের যে ক্লাইমেট কন্ডিশন থাকে, সেটাকে হচ্ছে যে আমরা একটা ক্লাইমেট বলি। কিন্তু এই ক্লাইমেটটা যদি আস্তে একটু খুবই ফাস্ট চেঞ্জ হওয়া শুরু করে, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। এবং এই ক্লাইমেট চেঞ্জটা মেইনলি হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে রিজনেবল হচ্ছে এটার জন্য, সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসেস সাচ এস কার্বন ডাইঅক্সাইড। সো আমরা যত বেশি গাছ কাটবো তত বেশি কার্বন ডাইঅক্সাইড বাড়বে, এবং তত বেশি ক্লাইমেট চেঞ্জ হবে। এবং ক্লাইমেট চেঞ্জ হওয়া মানে কি, আমাদের যে ন্যাচারাল কন্ডিশন বা অ্যাডাপ্টিবিলিটিটা কমে যাবে, ফলে এটাতে সবকিছুর উপরেই কিন্তু সেই এফেক্টটা পড়তেছে। তো এখানে হচ্ছে যে আরো কিছু এফেক্ট সম্পর্কে আমি হচ্ছে যে লিস্ট করেছি, যে এখানেও হচ্ছে বায়োডাইভার্সিটি লস হওয়ার একটা চান্সেস আছে। তারপর হচ্ছে যে এনভায়রনমেন্টাল হিউম্যান হেলথ রিস্ক ঘটায়, কারণ টেম্পারেচার আমাদের দিন দিন বাড়ছে, এবং ওয়েদার প্যাটার্ন যখন চেঞ্জ হয় দেখবা। আমি একটু হচ্ছে জানতে চাই যে এই বছর কাদের এই উইন্টারে কাদের হচ্ছে যে কমন কোল্ড, সর্দি কাশি হয়েছে? কারো কি হচ্ছে সর্দি কাশি হয়েছে কদিন আগে? হ্যালো? ইয়েস স্যার। স্যার আমার কিছুদিন আগে স্যার জ্বর হয়েছিল স্যার। ওকে। ঠান্ডা। ঠান্ডা, হ্যাঁ। এবং এই ইয়ারে কিন্তু সর্দি কাশি জ্বরের পরিমাণটা আসলে বেড়েছে, যেটা অন্যান্য বারে এবং এটা আস্তে আস্তে বাড়ছে, এই বিকজ অফ আমাদের হচ্ছে যে টেম্পারেচার চেঞ্জ এবং হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের থ্রুতে। তো এন্ড এটা কিন্তু খুব বড় একটা হচ্ছে যে ফ্যাক্টর, যেখানে এই ক্লাইমেট চেঞ্জটা, এইটা যদি হচ্ছে যে খুবই র্যাপিডলি চেঞ্জ হতে থাকে, আমাদের বায়োডাইভার্সিটি তো লস হবেই হবে। আমাদের যে হ্যাবিটেট, আমরা নিজেরা হিউম্যান যারা যেখানে হচ্ছে বাস করি, সেই হ্যাবিটেটটাও হচ্ছে কিন্তু লস হয়ে যাবে। সো ইটস আ হিউজ harmful thing. Okay, fine. So then the next part is the global warming. So global warming যেটা অ্যাকচুয়ালি টেম্পারেচারের উপর বেস করেই হয়। তোমরা যদি ফিগারটা দেখো, যে আমাদের হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে হচ্ছে মূলত গ্লোবাল ওয়ার্মিংটা আসলে কেন হয় সেটা যদি আমি একটু বলতে চাই, সেটা আসলে ক্লাইমেট চেঞ্জের কারণেই মূলত হয়। যত ক্লাইমেট চেঞ্জ হয় মূলত শুরু হয় আসলে ডিফরেস্টেশন থেকে। ডিফরেস্টেশন হলে টেম্পারেচার বাড়ে, টেম্পারেচার বাড়লে আমাদের ওয়ার্ম গ্রিন হাউস গ্যাস, এবং এছাড়া হচ্ছে গ্রিন হাউস গ্যাসের ইমিশন ঘটায়। এই গ্রিন হাউস গ্যাস গুলা হচ্ছে যে আমাদের হিটকে ট্র্যাপ করে রাখে অ্যাটমসফিয়ারে, যার কারণে কি আমাদের গ্লোবালি আমাদের যে ওয়ার্ম কন্ডিশনটা হচ্ছে যে বেড়ে যায়। এবং এই ফেনোমেননটা আসলে বিশেষ করে হিউম্যানের কারণে সবচেয়ে বেশি ঘটে, কজ আমরা অনেক বেশি ফসিল ফুয়েল বার্ন করি, আমরা ডিফরেস্টেশন করি, আমরা অনেক বেশি কার্বন ডাই অক্সাইড হচ্ছে নিঃসরণ করি। সবকিছু মিলাই হচ্ছে যে আমাদের গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে দিন দিন বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে বিষয়। তো এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণ হতে পারে হচ্ছে যে যদি আমাদের গ্লোবাল ওয়ার্মিং বাড়তে থাকে, তাহলে হচ্ছে
মেল্টিং আইস এন্ড রাইজিং সিজ, মানে কি যে যে নর্থ পোল এবং সাউথ পোলের যে আইস গুলো আছে, গ্লেসিয়ার গুলো আছে, গ্লেসিয়ার গুলো কিন্তু তোমার হচ্ছে আস্তে আস্তে হচ্ছে যে ইয়া করতে থাকে, আইস ক্যাপ গুলো হচ্ছে মেল্ট করতে থাকে। যত বেশি তারা মেল্ট করবে, সি লেভেল তত বেশি রাইজ করতে থাকবে। এবং একটা কথা হচ্ছে বলা আছে যে 2050 সালের মধ্যে কিন্তু বাংলাদেশের প্রায় অনেকগুলা হচ্ছে যে কোস্টাল ল্যান্ড এই সমুদ্রের নিচে চলে যাওয়ার একটা পসিবিলিটিস আছে, কারণ যে পরিমাণে হচ্ছে যে এই গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে এবং গ্লেসিয়ার গুলা হচ্ছে যে মেল্ট করতেছে। তো এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা জিনিস, কজ আমাদের যে ল্যান্ডটা আমরা কিন্তু একটু লো ল্যান্ডে থাকি। সো আমাদের এই লো ল্যান্ডটা হচ্ছে যে ডুবে যাওয়ার চান্স অনেক বেশি আর কি। সো এছাড়াও মালদ্বীপস ও লো ল্যান্ডে, সো অনেক মালদ্বীপস কিন্তু তোমার হচ্ছে যে ওই কি করছে জানো, মালদ্বীপস কিন্তু এখন অন্যান্য দেশে হচ্ছে যে জমি কিনে রাখছে যাতে তারা মানুষজনকে শিফট করে ফেলতে পারে, কজ দেয়ার ইজ এ প্রবাবিলিটি যে মালদ্বীপ একদিন ডুবে যাবে। এটা তো so আমাদের সাথে এটা হতে পারে। and এটা কেন হচ্ছে, এটা বিকজ অফ দ্য গ্লোবাল ওয়ার্মিং, যে দিন দিন হচ্ছে আইস মেল্ট করছে এবং হচ্ছে সি লেভেল রেজ করছে। এছাড়া হচ্ছে বিভিন্ন এক্সট্রিম ওয়েদার কন্ডিশন, দেখো কয়দিন পর ঘূর্ণিঝড় হচ্ছে, তারপর সাইক্লোনস হচ্ছে, হারিকেনস হচ্ছে, হিট ওয়েভস দেখা দিচ্ছে, এগুলো কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণেই হচ্ছে। এছাড়া হচ্ছে ইকোসিস্টেম ডিসরাপশন হইতে পারে, যেখানে হচ্ছে বায়োডাইভার্সিটি লস হওয়ারও একটা চান্সেস থাকে। ওকে, তো তারপর হচ্ছে যে এখানে আসি হচ্ছে যে আমাদের বায়োডাইভার্সিটি লস। তো বায়োডাইভার্সিটি লস হচ্ছে যে মূলত সবচেয়ে বেশি আমাদের বায়োডাইভার্সিটি লস হয় হচ্ছে হ্যাবিটেট ডিস্ট্রাকশন এন্ড ক্লাইমেট চেঞ্জের কারণে। এই যে আমরা এত বেশি পরিমাণে গাছ কাটতেছি, আমরা এই যে দেখো পাহাড়ে হচ্ছে যে আমরা এত গাছপালা কেটে ফেলতেছি, আমরা হচ্ছে যে আমাদের ট্যুরিজমের জন্য এত বেশি পরিমাণে হচ্ছে গাছ কেটে 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 মানুষ যাওয়ার ব্যবস্থা করতেছি। তখন কি হইতেছে এখানে বলতো, যে একটা ফরেস্ট তো হচ্ছে যে একটা এনিমেলের থাকার জায়গা, এখন সেখানে গিয়ে যদি আমরা হচ্ছে যে এরকম গাছপালা কেটে আমাদের জন্য ঘর বানাই, তারা তো অবশ্যই তাদের থাকার জায়গা নেই, তারা আমাদের অ্যাটাক করবে বা তারা হচ্ছে যে তাদের বাসস্থান ছাড়া হয়ে যাবে। তুমি যদি একটু চিন্তা করো, তুমি যেখানে থাকো, এখন এখানে এসে আরেকজন এসে উঠে গেল, উঠে গিয়ে বললো আজকে থেকে তোমরা এখানে থাকতে পারবে না, আজকে থেকে আমরা এখানে থাকবো। তো জিনিসটা আসলে কেমন হয়ে যায় না? তো ঠিক এই যে ফরেস্টে বা নেচারে, যে বনের মধ্যে যখন হচ্ছে, এটা কিন্তু হচ্ছে যে যে ওয়াইল্ড লাইফ গুলো আছে, যে ওখানকার যে এনিমেলস গুলো আছে তাদের বাসস্থান। এখন এখানে গিয়ে যখন আমরা ডিফরেস্টেশন করতেছি, সেখানে আমরা টুরিস্ট স্পট করে ফেলতেছি, যার কারণে হচ্ছে যে আমাদের এই যে বিভিন্ন স্পেসিস গুলো আস্তে আস্তে সেখান থেকে চলে যাচ্ছে এবং তারা হচ্ছে যে লস হয়ে যাচ্ছে, এবং একটা টাইম দেখা যাচ্ছে এটা হচ্ছে যে এক্সটিংশনের মতো পর্যায়ে চলে যাচ্ছে। তো এটাই হচ্ছে মূলত বায়োডাইভার্সিটি লস, এবং এটার জন্য হচ্ছে মেইনলি সবচেয়ে বেশি হচ্ছে দায়ী হচ্ছে আমরা হিউম্যানস অ্যাকচুয়ালি। তো এটা তারপর হচ্ছে যে আমরা যদি যাই এফেক্টস অফ বায়োডাইভার্সিটি লসে ইকোসিস্টেম, এটা যদি আমাদের যে বায়োডাইভার্সিটি যদি লস হয়, যেন কোনো একটা অর্গানিজম কোনো একটা স্পেসিস যদি আমাদের হচ্ছে যে লস হয়ে যায়, তখন সেখানে আমাদের ইকোসিস্টেমের ইমব্যালেন্স হয়ে যেতে পারে। যেমন ধরো স্নেকস নাই হয়ে গেল, তাহলে কি আমাদের সেকেন্ডারি কনজিউমার্স আর থাকলো না, তখন হচ্ছে একটা খুবই ইমব্যালেন্সিং একটা পর্যায়ে চলে যাবে, তখন দেখা যাবে সবকিছু এলোমেলো হয়ে যাবে এবং আরো কিছু স্পেসিস তখন ডিস্ট্রাক্টেড হয়ে যাবে এরকম। তারপর হচ্ছে যে রিডিউস রিলিজিয়ান্স, এই যে যেটা বললাম, as species disappear, ecosystem lost their ability to adapt and recover from disturbances like natural disasters or disease outbreaks, leading to reduced ecosystem resilience. তো তারপর হচ্ছে পপুলেশন ডিক্লাইন হতে পারে। একটা ফুড চেইনে যখন সমস্যা দেখা দেয়, তখন অবশ্যই অন্যান্য ফুড চেইনে সেটা ইফেক্ট করে, এবং এই ক্ষেত্রে তোমার পপুলেশন ডিক্লাইন হওয়ার একটা হিউজ চান্সেস থাকে। এটা ওকে, ফাইন। তারপর আমরা একটু এগিয়ে যাই, এখানে যদি যেতে যাই তাহলে হচ্ছে ওজোন লেয়ার ডিপ্লেশন। আচ্ছা, ওজোন সম্পর্কে কেউ জানো? আমাকে একটু বলবা, আমাকে কি শোনা যাচ্ছে? Yes, sir. ওজোন লেয়ার বলতে কি বিষয়, তুমি কি বলতে পারবে? ওকে, ফাইন, নট আ প্রবলেম। আচ্ছা, আমরা ওজোন লেয়ারের ক্ষেত্রে আগে হচ্ছে ফরমেশন অফ ওজোন, এটা একটু দেখি। এই যে ফিগারটা তুমি যদি দেখতে পাও, দেখো একটা লাইন লেখা আছে, when energy is applied to a molecule of oxygen it gets divided into two individual oxygen atom। মানে কি, তুমি যখন এই যে এনার্জিটা তুমি যখন এই অক্সিজেনকে দাও, তখন অক্সিজেন কিন্তু O2 মানে দুটো অক্সিজেন একসাথে থাকে, তারা ডিভাইড হয়ে একটা একটা হয়ে যায়, এবং এই অক্সিজেন গুলো কিন্তু আমাদের হচ্ছে অনেক উপরে থাকে,
আমাদের হচ্ছে আর্থের অনেক উপরে থাকে, এটা আয়নোস্ফিয়ারে থাকে মূলত। সেই আয়নোস্ফিয়ারে টেম্পারেচারও অনেক বেশি থাকে, যেখানে হচ্ছে দেখা যায় এই যে একটা অক্সিজেন আরো দুটো অক্সিজেনের সাথে মিক্স আপ করে তিনটা অক্সিজেন তৈরি করে, যেটাকে আমরা নাম দিয়েছি O3 অর ওজোন। তো এরকম অনেকগুলো ওজোন মলিকিউল একসাথে হয়ে 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 একটা লেয়ার তৈরি করতেছে পৃথিবীর উপরে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে যে ওজোন লেয়ার। তো আমরা যদি একটু আগে আগে যাই, এই যে এই পার্টটা, এইটাকে আমরা বলতেছি ওজোন লেয়ার। তো ওজোন লেয়ারের মূলত কাজটা কি? ওজোন লেয়ারের কাজটা হচ্ছে যে তোমার এই যে সোলার রেডিয়েশন থেকে আমাদেরকে হচ্ছে যে বাঁচিয়ে দেয়। কারণ কি, সোলার রেডিয়েশন, সূর্য থেকে কিন্তু বিভিন্ন রকমের হচ্ছে যে লাইট রেস হচ্ছে যে পৃথিবীতে আসে। এর মধ্যে একটা হচ্ছে ইউভি রে আর আল্ট্রাভায়োলেট রে। এই আল্ট্রাভায়োলেট রেটা কিন্তু মানে লিভিং স্পেসিস এর জন্য বেশ ক্ষতিকর। এটা হিউম্যান বডিতে বা অন্যান্য লিভিং স্পেসিস এর উপর যদি পড়ে, যখন সে অ্যাবজর্ব করে, তখন সে হচ্ছে হিউম্যানের হচ্ছে যে সবচেয়ে বেশি কার্সিনোজেনিক ইফেক্টস দেখা যায়, মানে কি তার ক্যান্সার হতে পারে এবং অন্যান্য লিভিং অর্গানিজমের হচ্ছে যে মেটাবলিজম এবং আদার এবিলিটি গুলো হচ্ছে যে নাই হয়ে যেতে পারে। সো তাহলে বুঝতেই পারছো যে উপরের যে লেয়ারটা, যেটাকে আমরা ওজোন লেয়ার বলি, সেটা যদি একবার নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ওই ইউভি রেটা আর্থে হচ্ছে যে চলে আসতেছে, এবং ইউভি রেটা আর্থে যখন চলে আসতেছে, তখন কিন্তু আসলে এটা পুরো লিভিং ক্রিয়েচারদের জন্য খুব বড় একটা হচ্ছে হার্মফুল ইফেক্ট হচ্ছে যে ফেলতেছে। সেখানে বলা হচ্ছে, এবং ওজোন লেয়ার এই ডিপ্রেশনটা হওয়ার জন্য মূলত দায়ী একটা হচ্ছে যে গ্যাস, যেটাকে আমরা নাম বলি হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এবং এই ক্লোরোফ্লোরোকার্বনটা মেইনলি ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল থেকে হচ্ছে যে পাওয়া যায়। এছাড়া ওল্ডার রেফ্রিজারেন্ট এন্ড অ্যারোসল থেকেও এই সিএফসি গ্যাস গুলাকে হচ্ছে যে নির্গত হয়, এবং এই সিএফসি গ্যাস গুলো হচ্ছে উপরে উঠে 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 ওজোন লেয়ারকে আস্তে 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 ভেঙে ফেলে। কারণ কি, তারা O3 এর সাথে রিয়েকশন করার পর তারা O3 কে ভেঙে ফেলে সেখানে হচ্ছে যে গর্ত তৈরি করে, যেটাকে আমরা বলি ওজোন, এটাকে বলা হয় হোল তৈরি করে, যেটাকে বলি ওজোন হোল। তো এই ওজোন হোল যদি একবার ক্রিয়েট হয়ে যায়, সেই হোল দিয়ে অবশ্যই ইউভি রে গুলো হচ্ছে পৃথিবীতে তখন এন্টার করে। এবং এই যে ক্লাইমেট চেঞ্জ বলো, গ্লোবাল ওয়ার্মিং বলো, সব কারণে, এছাড়াও ওই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তো দিন দিন বেড়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে কি হচ্ছে, এই সিএফসি এর পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে। তো যার কারণে হচ্ছে ওজোন লেয়ারও ডিপ্লেট করতেছে, এবং হচ্ছে যে সব সমস্যা তৈরি হচ্ছে। ওকে, ফাইন। এটা, এবং এখানে ওজোনের জন্য হিউম্যানই সবচেয়ে বেশি হচ্ছে যে এফেক্টেড হয়, বিকজ আমাদের হচ্ছে অনেক বেশি হেলথ রিস্ক এখানে, বিকজ স্কিন ক্যান্সার থেকে শুরু করে তারপর হচ্ছে যে আমাদের টিউমার সবকিছু এখানে হতে পারে। সো এই ওজোন ডিপ্রেশনটা খুবই মেজর একটা হচ্ছে যে ইস্যু। আচ্ছা, আমাদের হচ্ছে আমি যে কমন 8টা এনভায়রনমেন্টাল ইস্যুস গুলো এখানে এনলিস্ট করেছিলাম, সেগুলো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আসলে এখানে এগুলো সলিউশন কি, আমরা কিভাবে এই জিনিসগুলোকে একটা সলিউশনের পর্যায়ে আনতে পারি? বিকজ এগুলো যদি সলভ না করা হয়, তাহলে কিন্তু একটা টাইম দেখা যাবে এই পৃথিবীতে আর কোনো লিভিং ক্রিয়েচারই থাকতে পারবে না। সো অবশ্যই আমাদের উচিত এই জিনিসটাকে সলিউশনের একটা ওয়ে বের করা। এন্ড টেকনোলজিক্যালি আমরা এত এগিয়ে গিয়েছি, সো আমরা চাইলেই কিন্তু এগুলো সলিউশন বের করতে পারি চিন্তা ভাবনা করে। তো প্রথম যে সলিউশনের যে প্রসেসটা, আমাদের চেষ্টা করতে হবে যে যত বেশি সম্ভব রিনিউয়েবল এনার্জি আমরা হচ্ছে ইউজ করব। নন রিনিউয়েবল এনার্জি গুলো আস্তে আস্তে শেষ হয়ে যায়, এবং এটা শেষ হয়ে গেলে কিন্তু আমাদের আর কোনো শক্তি থাকবে না। সো এই যে সানলাইট সেটা কিন্তু রিনিউয়েবল। সো এটাকে আমরা চাইলে ইউজ করতে পারি খুব ভালোভাবে। সো এইভাবে যত রিনিউয়েবল এনার্জি গুলো আছে সেগুলোকে আমরা হচ্ছে যে ইউজ করতে পারি। এছাড়াও হচ্ছে যে নেক্সট পার্ট হচ্ছে যে কনজারভেশন করতে পারি, যেমন হচ্ছে যে অ্যাফরেস্টেশন, দেন স্ট্রিক্ট ওয়াইল্ড লাইফ প্রোটেকশন লস, এগুলো যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের গ্লোবাল ওয়ার্মিং, তারপর বায়োডাইভার্সিটি লস থেকে শুরু করে সবকিছুই কমে যাবে, এবং আস্তে আস্তে জিনিসটা আবার ঠিক হতে থাকবে। এছাড়াও কিছু গ্লোবাল পলিসিস আছে। গ্লোবাল পলিসি বলতে বোঝানো হচ্ছে যে পৃথিবীর যত হচ্ছে যে বড় বড় রাষ্ট্ররা আছে, তারা হচ্ছে যে এক হয়ে এই এনভায়রনমেন্ট, আমাদের যে নেচারটাকে রক্ষা করার জন্য একটা এগ্রিমেন্ট করা হয়েছিল, যেটার মধ্যে একটা হচ্ছে যে প্যারিস এগ্রিমেন্ট এন্ড দ্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। সো এই এগ্রিমেন্ট গুলো হতে তারা হচ্ছে যে যত বেশি রিনিউয়েবল এনার্জি ইউজ করা যেতে পারে, এবং এছাড়াও কনভারসেশন, যত ওয়াইল্ড লাইফ কনভারসেশন করা যায়, তত হচ্ছে এনভায়রনমেন্টের জন্য এটা বেনিফিশিয়াল, এবং তত বেশি সেটা হার আমাদের হচ্ছে যে কমাবে। তো
এটা হচ্ছে সলিউশন। এন্ড তোমরা কি করতে পারো অ্যাজ এ স্টুডেন্ট, তোমরা হচ্ছে অ্যাফরেস্টেশনে পার্টিসিপেট করতে পারো। তোমাদের স্কুল থেকে অ্যাফরেস্টেশন হয়, তোমরা সবাইকে বলতে পারো যে গাছ গাছ লাগান। যে আমাদের হচ্ছে যে চারপাশে যেখানে খালি জায়গা আছে সেখানে তোমরা হচ্ছে যে অ্যাফরেস্টেশন করতে পারো। এবং তোমাদের হচ্ছে ঢাকায় তো আসলে অত হচ্ছে যে জায়গা নেই, তোমরা হচ্ছে বাসার বারান্দা আছে, ছাদ আছে, সেখানে ছোট ছোট টবে তোমরা গাছ লাগাতে পারো। তো এতে করে যদি সবাই একটু একটু করো তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যায়। তো এভাবে করে আমরা এই কাজটা করতে পারি। এছাড়াও প্র্যাকটিস ওয়েস্ট ম্যানেজমেন্ট, আমরা ওয়েস্ট ম্যানেজমেন্টের প্র্যাকটিস করতে পারি। এই ওয়েস্টটা যাতে হচ্ছে যে আমাদের রিভার বা হচ্ছে যে সয়েলের সাথে গিয়ে না মিশে যায়, এটার একটা প্রসেস করতে হয়। এবং ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা প্রসেস আছে, সেটাকে আমরা বলি 3R। 3R হচ্ছে রিডিউস, রিইউজ এন্ড রিসাইকেল। সো এই থিমটা যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা খুব ইজিলি ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে পারবো। এছাড়া হচ্ছে এনার্জি কনজারভেশন এন্ড advocacy. Students can contribute to renewable energy goals by practicing simple habits. যেমন হচ্ছে আমরা বাসা থেকে বের হইতে ফ্যান লাইট অফ করে বের হবো, রুম থেকে বের হইতে। সো আমরা হচ্ছে যে সবই চেষ্টা করবো যে এই জিনিসপাতিগুলো অ্যাভয়েড করে চলার এবং মেনে চলার। তো যাই হোক, এটা ছিল হচ্ছে আমাদের টপিক 2, একটু জলদি শেষ হয়ে গেল। এখন আমাদের এই টপিকের উপর তোমাদের দুটো কোশ্চেন আছে, আবারও বলতেছি, কেউ বলবে না, হাত তুলবা, ঠিক আছে? সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? Yes, sir. হ্যালো, Yes, sir. ওকে। সো এটা ফার্স্ট স্যাম্পল কোশ্চেন, তোমরা একটু পড়ে আর হাত হ্যান্ড রেজ করবে। আমি ইউট্রিফিকেশন বলেছিলাম, ইউট্রিফিকেশন। সো ইউট্রিফিকেশনের ফলে যেটা হয়, এখানে হচ্ছে অপশনস আছে, কোন অপশনটা হবে? হ্যান্ড রেজ করবে যেতে পারো। কেউ কি পারবে? এনিওয়ান, এনিবডি? আচ্ছা, আমি একটু বলছি, দেখো। ওকে, আমি হ্যাঁ, বলো আনাস। স্যার বি নাম্বার হবে। বি নাম্বার হবে, এক্স্যাক্টলি। কেন বি নাম্বার হবে আমাকে একটু এলাবোরেট করতে পারবে তুমি? মানে তুমি কি বলতে পারবে যে ইউট্রিফিকেশন আসলে কি? আমায় কি শোনা যাচ্ছে? Yes, sir. তুমি কি বলতে পারবে ইউট্রিফিকেশন জিনিসটা কি? ইউট্রিফিকেশন, আচ্ছা, আরেকজন হ্যান্ড রেজ করেছে, আমি তার কাছে শুনতে চাচ্ছিলাম, বলবেন? আমি Yes, নামটা sir, একটু আমি বলবো। পারবো স্যার। হ্যাঁ, তোমার নামটা একটু বলবে? স্যার আমার নাম আলিফ মোহাম্মদ। ওকে, আচ্ছা, বলো তুমি। স্যার এটা হবে বি, এক্সেসিভ ইউজেস কেমিক্যাল ফার্টিলাইজার। ওকে, কেন দিবে এটা? ইয়েস স্যার। এটা কি তুমি বলতে এলাবোরেট করতে পারবা কেন বি হবে অ্যান্সার, বাকিগুলো কেন হবে না? কারণ স্যার ওয়াটার বডিজে স্যার কেমিক্যাল ফার্টিলাইজার বা অন্য কোনো পলিউটেন্ট বেড়ে গেলে তারপর স্যার ইউট্রিফিকেশন হয় স্যার। এক্স্যাক্টলি, মানে ইউটিফিকেশনটা কি সেটা একটু বলতে পারবে? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? স্যার এটা এত এক্সপ্লেন করে বলতে পারবো না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউট্রিফিকেশন বলছিলাম কি, ওই যে যখন অ্যালগাল ব্লুম হয়ে যায়, নিউট্রিয়েন্টের পরিমাণ যখন খুব বেশি বেড়ে যায় তখন অ্যালগাল ব্লুম হয় এবং তখন অক্সিজেনের পরিমাণ হচ্ছে কমে যায়, এবং এটার জন্য হচ্ছে দায়ী হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার্স। ওকে, ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই, আবার হচ্ছে হ্যান্ড রেজ করবা, ঠিক আছে? ওকে, হিয়ার ইজ দ্য নেক্সট কোশ্চেন, একটু ভালো করে খেয়াল করো। হ্যান্ড রেজ করবে।
এনিবডি? কেউ পারবা? হ্যান্ড রেজ করো। হ্যাঁ, আর কেউ আছে? আমি একটু সময় দিচ্ছি, আর কেউ থাকবে প্লিজ হ্যান্ড রেজ ইউর হ্যান্ড। ওকে ফাইন, যে হ্যান্ড রেজ করেছে একটু বলবে এটার অ্যান্সারটা কি? স্যার অপশন ডি স্যার, increase volcanic eruptions releasing dust. ওকে, আর কেউ কি হ্যান্ড রেজ করেছে? না, আর কেউ হ্যান্ড রেজ করেনি। আচ্ছা, এটার অ্যান্সারটা ভুল হয়েছে। এটার অ্যান্সারটা মেইনলি হবে হচ্ছে যে মেল্টিং অফ পোলার আইস রিডিউসেস আর্থস অ্যালবেডো। ঠিক আছে, ভলকানো ইরাপশনের কারণে হচ্ছে ডাস্ট যেটা যায় সেটা থেকে হচ্ছে যে এটা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর জন্য অত দায়ী না। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সবচেয়ে বেশি হচ্ছে যে দায়ী হচ্ছে যে এই ফিডব্যাক মেকানিজমের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বাড়ায়, সেটা মেল্টিং অফ পোলার আইস রিডিউসেস আর্থস অ্যালবেডো। কারণ কি, পোলার আইস গুলো হচ্ছে যে আমাদের পৃথিবীর দুই পাশে থাকে, সেটা হচ্ছে পৃথিবীর টেম্পারেচারটাকে সে হচ্ছে যে মেনটেন করে। সো এবং যত বেশি পরিমাণে এই পোলার আইস গুলো হচ্ছে রিডিউস হচ্ছে, আমাদের যেই ওভারঅল গ্লোবাল টেম্পারেচারটা সেই জিনিসটা আসলে হচ্ছে যে বেড়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংটাও বেড়ে যেতেছে। সো এটা হচ্ছে একটা ভাইস ভার্সা এফেক্ট বলে যেটাকে, সেটা। ঠিক আছে, তাহলে তোমরা স্যাম্পল কোশ্চেন্স গুলো দেখেছো। আমাদের পার্ট এখানেই শেষ। আজকে দুটো টপিক তোমাদের ছিল আজকে, এই দুটো টপিক আমরা হচ্ছে কমপ্লিট করতে পেরেছি। থ্যাংক ইউ। আচ্ছা, এটা আমি একটু কেটে দিই। ও রোনালদো, এই তুমি কে? আচ্ছা, আইশো স্পিড কে? এই তোমরা কি আইশো স্পিড কে ছিল নাকি? ওকে ফাইন। তো আমাদের হচ্ছে ক্লাসটা আজকে এখানেই শেষ, তোমাদের সায়েন্স ক্লাস। আগামীকাল তোমাদের সাথে আমার আবার ক্লাস আছে। ভিডিও শেয়ারিংটা অফ করছি। ওকে, সো হ্যালো, আমাকে কি সবাই শুনতে পাচ্ছ? একটু রেসপন্স করবা। Yes, sir. Yes, sir. ওকে, সো হাউ ওয়াজ দ্য ক্লাস? Great. Great. Excellent. ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। তোমাদের সাথে আগামীকালকে আবার আমার একটা সেশন আছে, সায়েন্স সেশন, সেম টাইমে। আশা করি সবাই থাকবে। ঠিক আছে, আর আজকের যে পার্টটা আছে আমি কিছুক্ষণ পর তোমাদের হচ্ছে গ্রুপে দিয়ে দেব, আমার যে টপিকের যেই একটা স্লাইডস গুলো আছে। আর সবাই হচ্ছে এই যে টপিক গুলো আমি হচ্ছে যে পড়লাম, এগুলোতে খুবই বেসিক কথাবার্তা আছে, কিছু ভিতরের কথাবার্তাও আছে, কিন্তু তোমাদেরও আরো ফার্দার স্টাডি করতে হবে এগুলা নিয়ে। সো আশা করি তোমরা এটা নিয়ে এগুলো নিয়ে আরো ফার্দার স্টাডি করবে, এবং এই যে যতগুলো এনভায়রনমেন্টাল ইস্যুস আছে, আরো নতুন নতুন কিছু এনভায়রনমেন্টাল ইস্যুস তোমরা হচ্ছে যে আশা করি খুঁজে বের করবে, সেগুলো জানবে। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে আমরা এখানেই শেষ করছি সায়েন্স সেশনটা আমাদের। আবার কালকে দেখা হবে। থ্যাংক ইউ। তোমরা